হয়েছে, রেকর্ডিং শুরু হয়েছে। ওকে, তো কনস্ট্রাকশন যেহেতু চলছে ওখানে হচ্ছে পাইপলাইন টাইন কোনো কিছুই নাই, সবকিছু হচ্ছে ডিসম্যান্টেল করে ফেলা হয়েছে, যার জন্য ওই কুলিং ওয়াটার যেটা যায় কন্ডেন্সারে ডিস্টিলেশন কলামের, ওটা ইনলেট আউটলেট ওটা কিছুই ছিল না, যার জন্য আমাকে যেটা করতে হয়েছে আমি একটা টেস্ট রান দিয়েছি, অ্যাটমসফিয়ারিক কুলিং করার চেষ্টা করেছি আর কি, যার জন্য এক্সপেরিমেন্টটা পুরাটা হয় নাই, কিন্তু একটা একটা ইয়ার জন্য তোমরা পাবা আর কি, একটা পাওয়ারের জন্য আমরা দেখতে পাবো, পাওয়ার চেঞ্জ করে করে আমরা ওই টেম্পারেচার বাড়াই তো, তিনটা ডিফারেন্ট পাওয়ারে করি, তো এটা সম্ভব হয় নাই। ঠিক আছে, আমরা দেখবো, ভিডিও দেখবো, চেষ্টা করব, কিছু গুগল থেকেও ছবি ভিডিও গুলো নামানোর চেষ্টা করেছি, দেখা যাক কতটুকু করা যায়, কারণ ওটা এখনো কনস্ট্রাকশন ওভাবেই পড়ে আছে, ঠিক হয় নাই। আমি ভাবছিলাম যে এটা যেহেতু 8 নম্বর এক্সপেরিমেন্ট, একটু শেষের দিকে গেলে হবে কিনা, তো দেখলাম যে না, আগামী 3-4 মাসের মধ্যে ওটা ঠিক হবে না, তো ততদিনে তো আমার ইয়া থাকবে না, ওই জন্য আমাকে যে অবস্থায় আছে ওই অবস্থায় তোমাদেরকে আজকে এটা করায় ফেলতে হবে। ঠিক আছে, আর যেহেতু এই রানটা করানো যায় নাই, ওই জন্য রিফ্রাক্টিভ ইন্ডেক্স গুলাও তো আমি নিতে পারি নাই, কারণ স্যাম্পল কালেক্ট করতে পারি নাই, তো তিনটা আলাদা আলাদা পাওয়ারে নিতে হয়, তো একটা পাওয়ারে নিতে পেরেছি, আর অ্যাটমসফিয়ারিক কুলিং এও অত ভালো স্যাম্পল আসে নাই, তো আমি তোমাদেরকে যে ডেটাটা দিব ওটা আগের ডেটা আর কি, আগের কোনো একটা ইয়া থেকে স্যাম্পল ডেটা তোমাদেরকে দিয়ে দিব আজকে। ঠিক আছে, কয়জন এসছে? মিটিং এরিয়া, মিটিং এর পার্টিসিপেন্টস কোথায় গেল? হারিয়ে গেল? ওই যে এখানে 50। ওকে, তাহলে শুরু করে দিই। তাহলে আজকে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে স্টাডি অফ এ ডিস্টিলেশন কলাম। ঠিক আছে, আমরা ব্যাচ ডিস্টিলেশন নিয়ে এক্সপেরিমেন্টটা করি। আমাদের তিনটা অবজেক্টিভস আছে, একটা হচ্ছে এনার্জি ব্যালেন্স করা, যেহেতু আমার রিবয়লার আছে এবং কন্ডেন্সার আছে, সো আমাদের এনার্জি ব্যালেন্সটা একটা করতেই হবে, যে আমি কতটুকু হিট ইনপুট দিলাম আর কতটুকু হচ্ছে আমার কন্ডেন্সারে হিটটা রিলিজ করলো। ঠিক আছে, ওইটার একটা এনার্জি ব্যালেন্স আমরা করি, যে রিবয়লার এবং কন্ডেন্সারের, এটা বয়লার হবে না, এটা রিবয়লার হবে। ঠিক আছে, স্পেলিং মিস্টেক হয়েছে, রিবয়লার এবং কন্ডেন্সারের এগেইনস্টে আমরা একটা এনার্জি ব্যালেন্স করি। আচ্ছা, টু ডিটারমাইন দ্য প্রেসার ড্রপ, একটা প্রেসার ড্রপ হয়। ঠিক আছে, প্রেসার ড্রপ হয়, ওই প্রেসার ড্রপটা আমরা দেখি, প্রেসার ড্রপটা হয় আসলে যে কলাম থাকে, তো ডিসটিলেশন কলামে সিপ ট্রে থাকে, যে তো এখান থেকে যে ব্যাপারটা যায় আর এখান থেকে যেটা বের হয়, এখানে প্রেসারটা অনেক হাই থাকে স্বাভাবিকভাবেই, আর সিপ দিয়ে যখন ওঠে তখন ওর তো রেজিস্ট্যান্স পায় কিছু, ওই সময় ভ্যাপারের প্রেসারটা একটু কমে যায়, তো একটা ডেল্টা পি আমার থাকে। ঠিক আছে, তো ফার্স্ট সিপ ট্রে এন্ড লাস্ট সিপ ট্রে, এই দুইটা পয়েন্টে হচ্ছে তোমার প্রেসার ড্রপটা আমরা দেখি, এবং এই বয়েল আপ রেট হচ্ছে যে কতটুকু ভেপার প্রডিউস হচ্ছে, কাইন্ড অফ ভেপার যে প্রডিউস হচ্ছে তার ভেপার ফ্লো রেট, এটা আমরা কন্ডেন্সার থেকে পাই। ঠিক আছে, দেখবো। আর দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে আমার ডিস্টিলেশন কলামের লিমিটেশন বা লিমিটিং পয়েন্ট। ঠিক আছে, একটা হচ্ছে উইপিং পয়েন্ট আর একটা হচ্ছে ফ্লাডিং পয়েন্ট। উইপিং পয়েন্ট হচ্ছে যেটা ঝরে ঝরে পড়ে যায়, মানে ধরো একটা সিপ ট্রে আছে আমার, উপর নিচ থেকে যে ভ্যাপারটা যাচ্ছে ওর ভেলোসিটিটা এনাফ যদি না হয়, তখন ওই সিপ দিয়ে লিকুইড গুলা নিচে ড্রপ ওয়াইজ করতে থাকে, ওটাকে উইপিং বলে। আর ফ্লাডিং হচ্ছে ঠিক উল্টাটা, যদি আমার ভ্যাপারের ফ্লো রেটটা অনেক বেশি হয়, তো উপরে যে লিকুইডটা থাকে ও কি করে, ও ভ্যাপারের সাথে উঠে যায়, উঠে অনেক সময় কি করে নেক্সট ইয়া দিয়েও হচ্ছে যে তোমার সিপ দিয়ে নেক্সট প্লেটেও অনেক সময় ফ্লাডেড করে দেয় আর কি, তো ওইটা হচ্ছে ফ্লাডিং পয়েন্ট। এই দুই ক্ষেত্রে আমাদের যে মিক্সিংটা হয় লিকুইড আর ভেপারের, যার মাধ্যমে ম্যাস ট্রান্সফার হয় বা সেপারেশনটা হয়, ওই সেপারেশনটা তখন ভালো হয় না। তো এই দুইটা পয়েন্টে যেখানে ভেলোসিটি অনেক লো এবং ভেলোসিটি অনেক হাই, এর মাঝামাঝি আমরা কোনো একটা পয়েন্টে ডিস্টিলেশন কলামকে অপারেট করি। ঠিক আছে, তো এই দুইটা পয়েন্ট এই জন্য আমাদের জানতে হয়, তো আমরা এটা হচ্ছে অবজার্ভ করি বয়েল আপ রেটের সাথে প্রেসার ড্রপের একটা গ্রাফ করে, তখন আমরা উইপিং আর ফ্লাডিং পয়েন্টটা
বের করার চেষ্টা করি। ওইটা একটা আমরা দেখবো, এটা একটা অবজেক্টিভ। আর আরেকটা অবজেক্টিভ হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি বা ওভারঅল প্লেট এফিসিয়েন্সিও বলা হয় এটাকে। এটা তোমাদের ম্যাথ ট্রান্সফার থিওরিতে পড়ানোর কথা। হয়েছে কি এটা পড়ানো? একটু বলো তো আমাকে, এরকম কিছু জি ম্যাম। পড়েছো এখনো? ওকে, তাহলে ঠিক আছে, তাহলে থিওরিটা তোমরা বুঝলা যে এখানে যদি এক্সডি থাকে, এক্সপি থাকে, তোমার যদি টোটাল রিফ্লাক্স হয় সেক্ষেত্রে আর স্ট্রিপিং অপশন আর এনরিচিং অপশন সেকশনে কোনো ইয়া থাকে না, ফিট লাইন থাকে না, বা কোনো ওই ইয়াটা থাকে না, অপারেটিং লাইন থাকে না। তখন আমরা সরাসরি এইভাবে করে স্টেজটা করি, তাই না? স্টেজটা করে আমার যতটুকু আসে, এখানে হয়তো 2.75 আসছে, এই একটা আর এটা হচ্ছে 3/4, ওইটা এটা হবে তখন আমার থিওরিটিক্যাল স্টেজ। আর এক্সপেরিমেন্টাল স্টেজ বা প্র্যাকটিক্যাল স্টেজ, প্র্যাকটিক্যাল লাইফে থেকে বেশিই হয়। ওখান থেকে হচ্ছে আমরা তখন হচ্ছে ইয়া করি, প্লেট এফিসিয়েন্সি বের করি। এটা তোমাদের জানা আছে, মানে অলরেডি পড়েছো থিওরি, তাই তো? ওইটাই আমরা এখানে এই থার্ড অবজেক্টিভে এটা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে অ্যাপারেটাসের কিছু ডেসক্রিপশন আমরা দেখি। এই ছবি দুইটা গুগল থেকে নামানো, এগুলো আমাদের ল্যাবের ছবি না, গুগল থেকে নামানো। এবং এখানে একটু পার্থক্য হচ্ছে, আমাদের ল্যাবে এই যে ফিট ট্যাঙ্কটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের ল্যাবেরটা হলো ভার্টিক্যাল, ঠিক আছে? এটা ভার্টিক্যালি সিলিন্ডার আকৃতির, ওটা ভার্টিক্যালি বসানো। আর এখানে যে ছবিটা আমি পেয়েছি এটা হচ্ছে হরাইজন্টালি বসানো, আর কোনো পার্থক্য নেই, আর সবই এক। দেখো নিচে একটা ফিট ট্যাঙ্ক আছে, এখানে একটা কলাম আছে, এই কলামের ভেতর দিয়ে সিপ ট্রে গুলি দেওয়া আছে, ঠিক আছে? উপর থেকে উঠে এটা হচ্ছে তোমার কন্ডেন্সার। কন্ডেন্সারে এপাশ থেকে একটা ফ্লো মিটার থাকে, ফ্লো মিটার দিয়ে পানি ঢুকে, কুলিং ওয়াটার ঢুকে বাইর হয়, এটাকে কন্ডেন্স করে। তারপরে একটা এল থাকে, একটা ডি থাকে, আমার এলটা এপাশে চলে আসে, ডিটা ওদিকে চলে যায়। এটা হচ্ছে মোটামুটি একটা খুব সিম্পল ডিজাইন আর কি, ঠিক আছে? আমাদের ল্যাবেরটাও এরকম। তো ওখান থেকে আমরা দেখি যে কি কি আছে। ফিট ট্যাঙ্ক আছে, কন্ডেন্সার আছে, রিফ্লাক্স সিস্টেম আছে, যেখানে রিফ্লাক্স দিতে আমাকে হেল্প করে। ডিস্টিলেট রিসিভার আছে, মানে এই জিনিসটা গিয়ে একটা স্টোরেজের মধ্যে থাকে যদি তুমি প্রোডাক্ট রিসিভ করতে চাও। কিন্তু আমরা প্রোডাক্ট রিসিভ করি না, আমরা এক্সপেরিমেন্টটা ল্যাবে হচ্ছে টোটাল রিফ্লাক্সে চালাই, যার জন্য আমাদের ডিস্টিলেট রিসিভারটা কোনো কাজে আসে না। কিন্তু ওটা ওখানে আছে, অপশন আছে, তুমি চাইলে কম রেশিওতেও চালাতে পারো, ঠিক আছে? এবং কিছু আদার কম্পোনেন্টস থাকে, যেমন একটা ম্যানোমিটার আছে, ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, প্রেসার ড্রপ দেখার জন্য। তারপরে তোমার এটাতে যে আমি হিট করি, ফিট ট্যাঙ্কে যে হিট করি, ওটার জন্য একটা কিছু প্রসেস কন্ট্রোল সিস্টেম ওখানে আছে, মনিটরিং সিস্টেম আছে, ওগুলা কিছু আদার্স কম্পোনেন্টস আছে, ওগুলো আমরা দেখব। আর প্লেট টাইপ কলাম আমাদের, মানে প্লেট আছে এরকম, ঠিক আছে? আমরা যে ভাত খাই না, এরকম কতগুলি প্লেটের মতন, ওটা অনেকটা ওরকম, নিচের দিকে ছিদ্র করা, ঠিক আছে? তো এই যে প্লেটের যে হাইটটা, এটা আসলে ওয়্যার হিসেবে কাজ করে, যে লিকুইডকে খানিকটা হোল্ড আপ করতে হেল্প করে, ঠিক আছে? আর এই প্লেটের মধ্যে দিয়ে আমরা কি জানি ডাউন কামার থাকে না, এরকম সিলিন্ডার আকৃতির ডাউন কামার বসানো আছে, ওই প্লেটের মধ্যে দিয়ে হচ্ছে ওটা তখন একটু উঁচু আছে, এটা ওই উপর থেকে নিচের প্লেটে চলে আসে, ঠিক আছে? তো ডাউন কামারটা এরকম, ওয়্যারটা হচ্ছে এটা, যেটা প্লেটের হাইট, আর প্লেটের নিচের দিকে কতগুলো ছিদ্র করা আছে, সিভ ট্রে। আমরা সিভ ট্রে নিয়ে কাজ করি। তারপর ডিস্টিলেশন কলামে তোমার বাবল ক্যাপ সিস্টেমের থাকে, তারপর ভালভ থাকে, ওগুলাতে বেশি জমে, নোংরা বেশি জমে বা ডার্ট বেশি জমে, এবং ওগুলা অপারেশনও আর একটু জটিল। সিভ ট্রে হচ্ছে সব থেকে নর্মাল, যে জাস্ট ছিদ্র করা থাকে ট্রের উপরে, আর কিছু না, ঠিক আছে? তো প্লেট টাইপ কলাম আছে আমাদের, এবং ওটা হচ্ছে সিভ প্লেট বা সিভ ট্রে। এবং 50 মিলিমিটারের ডায়ামিটারের কলাম, মানে এই যে কলামটা আছে, এই কলামটার ডায়া হচ্ছে মাত্র 50 মিলিমিটার, ঠিক আছে? ছোট, খুব চিকন। অ্যারেঞ্জ করা আছে ভার্টিক্যালি, এখানে যেমন ভার্টিক্যালি আছে, কিন্তু এখানে ফিট ট্যাঙ্কটা হরাইজন্টালি আছে, আমাদের ব্যাচ ফিট ট্যাঙ্ক যেটা, সেটা ভার্টিক্যালি আছে। কাউন্টার কারেন্ট ফ্লো হবে অবভিয়াসলি। আর এটা হচ্ছে ব্যাচ অপারেশন। তোমরা কি ব্যাচ ডিস্টিলেশন করেছো এখনো? এটা পড়া হয়েছে ক্লাসে? হ্যাঁ, ব্যাচ ডিস্টিলেশনও কমপ্লিট হয়ে গেছে। ওকে, তার মানে এইরকম কলাম তোমরা দেখেছো, মানে একেবারে নতুন না। ওকে, তো আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে ব্যাচ। আচ্ছা,
ফিড ট্যাঙ্ক। এখন ফিড ট্যাঙ্কটা কেমন? আমরা যে ফিড ট্যাঙ্কটা নিয়ে কাজ করছি ওটা আসলে স্টেইনলেস স্টিলের, যাতে করোশন রেজিস্ট করতে পারে। কারণ একটু হাই টেম্পারেচারে কাজ করলে, যেহেতু তোমার ওয়াটার এবং ইথানল নিয়ে আমরা কাজ করি, নট নেসেসারিলি যে আমাকে ওয়াটার ইথানল নিয়েই কাজ করতে হবে। এই এক্সপেরিমেন্টে আমরা ওয়াটার ইথানল ওই সলিউশনটা নিয়ে কাজ করি। অন্য যে কোনো সলিউশন নিয়েও তুমি ওর ভেতরে ফিড দিয়ে যেটাকে ডিস্টিলেশন করতে পারো, ঠিক আছে? তো এটা স্টেইনলেস স্টিলের আছে এবং সে করোশনকে রেজিস্ট করতে হেল্প করে। আমার হিটার আছে, হিটিং সিস্টেম আছে, দুইটা আছে, ঠিক আছে? যাতে একটা নষ্ট হয়ে গেল আরেকটা চলে আর কি। পাওয়ার রেগুলেটর আছে, মনিটর আছে স্বাভাবিকভাবেই, এবং ওটার রেঞ্জ হচ্ছে 2 কিলোওয়াট পর্যন্ত। মানে আমরা সাধারণত 0.5, 0.75 এবং 1 কিলোওয়াট এই তিনটা পাওয়ারের জন্য এই অপারেশনটা করে থাকি। এই যে ফিড ট্যাঙ্ক আছে, ফিড ট্যাঙ্কের ভেতরে এভাবে করে করে আমরা আস্তে আস্তে পাওয়ারটাকে ইনক্রিজ করি এবং দেখি যে কলামের ভেতরে যে ভ্যাপর এবং লিকুইডের যে মিক্সিংটা হয়, ওই মিক্সিংটা কিরকম ভাবে চেঞ্জ হয় সেটা আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, ঠিক আছে? কিন্তু এখানে আমি মাত্র একটার জন্য করতে পেরেছি, সম্ভবত 1.2। আবার মাঝে মাঝে আমরা 0.5, 1 এবং 1.5 এরকমও করি। মানে এক এক গ্রুপকে এক এক রকম ভাবে করানো হয় আর কি, ডিপেন্ড করে যাতে অবজারভেশন গুলি ডিফারেন্ট হয় ডিফারেন্ট এক্সপেরিমেন্টে। তো এইভাবে করে আমরা কখনোই 2 তে এটাকে চালাই না, যেহেতু ওটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। 2 এর নিচে চালাই এবং 0 এর উপরে চালাই, তিনটা পাওয়ারে আমরা এটাকে অপারেট করি। ইনসুলেশন আছে যাতে আমার হিটটা বাইরে না চলে যায়, মিনিমাইজেশন হয় হিট লসের। কিছু সেন্সর আছে আমার, ঠিক আছে, যেগুলা হচ্ছে আমার হিটিং এলিমেন্টটাকে সেফ রাখতে হেল্প করে, ওভারহিটিং না হয়ে যায় ওই কারণে। সাইড কেস থাকে, সাইড কেস হচ্ছে তোমার পাশে যে, ধরো এটা ফিড ট্যাঙ্ক, তো ফিড ট্যাঙ্কের ভেতরে আমার কতটুকু লিকুইড আছে সেটা দেখার জন্য আমার এখানে একটা তোমার ইয়া আছে আর কি, জাস্ট দেখা যায় ভেতরে কতটুকু গ্লাস মেড, লেভেলটা কতটুকু দেখার জন্য আমার একটা সাইড কেস আছে। এটা হচ্ছে আমার ফিড ট্যাঙ্কের বৈশিষ্ট্যগুলি গেল। আচ্ছা, এখানে দেখো এই সিফ ট্রেটাও গুগল থেকে নেওয়া, আমি গুগল থেকে নিয়েছি, যে সিফ গুলি এরকম জাস্ট ছিদ্র করা থাকে, ঠিক আছে? এবং আমাদেরটা এরকম না, আমাদের ল্যাবেরটা হচ্ছে একটু প্লেটের মতন, মানে একটু বাড়ানো আর কি, একটু হাইটটা উপরে। হ্যাঁ, এখানে তো হাইট একদম নেই, জাস্ট একটা প্লেট, একটা হরিজন্টাল প্লেট আর কি সমান। আমাদেরটা একটু উঁচু, সাইডটা একটু উঁচু, যেটা ওয়্যার হিসেবে কাজ করে। আর আমাদের ডাউন কামারটা হচ্ছে এরকম এরকম না, আমাদের ডাউন কামারটা এরকম ছিদ্র করা আছে, একটু উঁচু করে ছিদ্র করা আছে। ওটা হচ্ছে একদম নিচ পর্যন্ত চলে গেছে। তো ওখান থেকে লিকুইড হোল্ড আপ হয়ে তারপরে আস্তে আস্তে নিচে নামে, ঠিক আছে? তো প্লেট কলামে কি আছে, ভেপার হচ্ছে যে passes up to the base of the glass column, মানে এই যে গ্লাস কলামটা আছে এখান থেকে ভেপার প্রডিউস হয়, ভেপার প্রডিউস হয়ে এর বেসে আসে। তারপরে গ্লাস কলামে যেটা 50 মিলিমিটার ডায়ামিটারের, ওর মধ্যে আমার 7 সিপ ট্রেস আছে, ঠিক আছে? 1 2 3 এভাবে করে করে উপর পর্যন্ত 7টা আছে। আর আমার এই যে রিবয়লারটা হচ্ছে পার্শিয়াল রিবয়লার, ঠিক আছে? ভিতরে লিকুইডও আছে, আবার এখানে আমার ভ্যাপরও আছে, তাই না? যখন আমি হিট করছি ভ্যাপরও প্রডিউস করছে, তাহলে এটাই তো একটা ইকুইলিব্রিয়াম স্টেজ, রাইট? তো আমার টোটাল স্টেজ কয়টা হচ্ছে, এটা হচ্ছে 1, আর এখানে আছে আমার কত 7, টোটাল স্টেজ হচ্ছে আমার 8। ওকে, সো প্র্যাকটিক্যাল স্টেজ যেটা আমার ওভারঅল এফিসিয়েন্সি বের করতে লাগবে, সেখানে ওটার ভ্যালু হচ্ছে 8। যখন তোমরা যে এই গ্রাফ থেকে ইয়াটা করবা তখন দেখবা যে এটা 6 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং, 7 পয়েন্ট সামথিং, 8 অবশ্যই ক্রস করবে না, করার কথা না। তবে করলেও অসুবিধা নাই, কারণ এক্সপেরিমেন্ট করলে ডেটা বিভিন্ন রকম আসতেই পারে, আর হাতে গ্রাফ করলে আরো অন্যরকম হতেই পারে। এক একজনের এক এক রকম আসবে, সেটাই বলছি আর কি। তো 7 সিফট ট্রেস আছে 50 মিলিমিটার ডায়ামিটারের একটা গ্লাস কলামের ভেতরে, আর প্রত্যেকটা ট্রেতেই ওয়্যার আছে, স্বাভাবিকভাবেই ডাউন কামারও আছে, তা না হলে মিক্সিংটা আর লিকুইডের যে ফ্লোটা নিচের প্লেটের জন্য ওটা হবে না, ঠিক আছে? এটা গেল আমার প্লেট কলাম। কন্ডেন্সার খুব সহজ জিনিস, আমাদেরটা হচ্ছে টোটাল কন্ডেন্সার। সো কন্ডেন্সারটা কোনো স্টেজ হিসাবে কাজ করছে না, আমার এখান থেকে যে ভ্যাপারটা যায় কন্ডেন্সারে পুরাটাই লিকুইফাইড হয়ে আবার কলামে ফিরে আসে। আমরা যে ডি নেই, ডিটা হচ্ছে 0, আমরা কোনো ডিস্টিলেট রিসিভ করি না, টোটাল রিফ্লাক্স এটাকে চালাই, ঠিক আছে?
তো এবং এটা ওয়াটার দিয়ে কুল করা হয়, কুলিং ওয়াটারের ফ্লো রেট আছে এবং কুলিং ওয়াটার কত ফ্লো হচ্ছে সেটা জানার জন্য একটা রোটামিটারও আছে ওই সাথে, ঠিক আছে, যেখান থেকে আমরা ওয়াটারের ভলিউমেট্রিক ফ্লো রেটটা সরাসরি পাই। প্রেসার রিলিফ ভালভ আছে একটা, যদি এরকম হয় যে কোনো কারণে কুলিং ওয়াটারটা ফেল করে গেল, ওকে ঠান্ডা করতে পারলো না, তখন কি হবে, এখানে ভ্যাপর জমতে থাকবে, ভ্যাপর জমতে থাকলে তখন আমার প্রেসারটা বাড়তে থাকবে। এই জন্য এই কন্ডেন্সারে একটা রিলিফ ভালভ থাকে, কোনো কারণে যদি কুলিং ওয়াটার ফেল করে একটা নির্দিষ্ট টেম্পারেচারে গেলে বা একটা নির্দিষ্ট প্রেসারে গেলে ওই ভেপারটা তখন ওই ভালভ করে বের হয়ে আসে, ঠিক আছে, রাপচার করে বের হয়ে আসে। তো এরকম কিছু কন্ট্রোল সিস্টেম ওটার সঙ্গে বাই ডিফল্ট আছে। ওকে, এটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম, যেটা আমাদের ল্যাবের যে ডিস্টিলেশন কলামটা আছে সেটার সঙ্গেই দেওয়া আছে। তো এখানে দেখো নিচে যে চারকোনা বক্সটা দেখতেছো নাম্বার 1, এটা হচ্ছে গিয়ে আমার ফিট ট্যাঙ্ক। ওকে, এখানে এর ভেতরে হিটার আছে, হিট করলে তখন ভ্যাপর প্রডিউস হয়, ভ্যাপর প্রডিউস হলে এখানে এটা হচ্ছে আমার গ্লাস কলাম, 2 নাম্বারটা গ্লাস মেড, ঠিক আছে, যাতে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারি যে প্লেটের ভেতরে যে মিক্সিংটা হচ্ছে ওই মিক্সিংটা কিভাবে হচ্ছে, ঠিক আছে, সেপারেশনটা কিভাবে হচ্ছে, উইপিং হচ্ছে কি ফ্লাডিং হচ্ছে কি ভেলোসিটি কিরকম হচ্ছে, ওই জিনিসগুলো তখন দেখা যায়। তো ফার্স্টে যে সিফ ট্রে আছে, তারপরে আস্তে 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 এরকম 7টা সিফ ট্রে আছে, ঠিক আছে। আর ওই যে বলেছিলাম একটা প্রেসার ড্রপ দেখা যায়, তার জন্য ওই বাম দিকে একটা ম্যানোমিটার দেওয়া আছে। এই ম্যানোমিটারের লেফট আর্ম, যেটা লেফট আর্মটা হচ্ছে এই যে ভ্যাপারটা উঠছে আমার ফিট ট্যাঙ্ক থেকে, দ্যাট মিন্স নাম্বার 1 যে সিফ ট্রে তার ঠিক নিচে, ঠিক আছে, লেফট আর্ম যেটা, যাতে এই স্টেজ 1 এর প্রেসারটা আমি পাই। আর 7th স্টেজের উপর থেকে যে ভেপারটা চলে যাচ্ছে কন্ডেন্সারে, সেই ভেপারের প্রেসারটা যাতে আমি পাই সেজন্য আরেকটা আর্ম এসছে সেখানে। ওকে, তো এখান থেকে আমি ডেল্টা পি পাবো। স্বাভাবিকভাবেই আমার লেফট আর্মে ভেতরে ম্যানোমেট্রিক ফ্লুইড যেটা ওয়াটার, ওটা নিচের দিকে থাকবে, আর রাইট আর্মে উপরের দিকে থাকবে, বিকজ এখানে সিফ গুলি পার হয়ে আস্তে আস্তে ওয়াটার এবং ইথানল ভেপার যেটা, ওটার যে প্রেসার ওটা অনেকখানি কমে যাবে, রেজিস্ট্যান্স পার হয়ে আস্তে আস্তে তখন ওর প্রেসারটা লো হবে, ঠিক আছে। তারপর যাবে, এটা হলো আমার কন্ডেন্সার নাম্বার 3, সরি, এটা হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সারে ভেপারটা ঢুকতে এখান থেকে কুলিং ওয়াটার আসছে, দেখো এটা হচ্ছে আমার রোটামিটার, ঠিক আছে, কুলিং ওয়াটারটা আসলো, এসে এখানে একটা T6 এবং T7 আছে। আগে এগুলা কাজ করতো বোধহয় টেম্পারেচার সেন্সর ছিল, এখন আমরা ম্যানুয়ালি এই টেম্পারেচার দুইটা থার্মোমিটার থেকে নিয়ে নিই, ঠিক আছে। এখানে একটা থার্মোমিটার দিলে, ও এটা তো রুম টেম্পারেচার হবে যেহেতু এটা কুলিং ওয়াটার আসছে আমার ট্যাঙ্ক থেকে, উপরে ছাদের উপরে ট্যাঙ্ক থেকে আসে পাইপলাইন দিয়ে, আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এর টেম্পারেচার একটু হাই হবে, ধরো 40 আপ, এটা যদি 30 আপ হয় তাহলে তো 7 ডিগ্রি 8 ডিগ্রি 10 ডিগ্রি ডিপেন্ড করে, তোমার সিজনের উপরেও ডিপেন্ড করে কতটুকু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো গেল, তারপর এটা কনডেন্স করলো, কনডেন্স করে এখান থেকে আমি ওই যে রেশিওটা মেনটেন করতে পারবো এই পোরশনে এসে, যে কতটুকু আমি ডিস্টিলেট হিসেবে চাই আর কতটুকু আমি রিফ্লাক্স হিসেবে চাই। সো এল আর ডি এর রেশিওটা মেনটেন করে আমি এখানে 100% টি পাঠিয়ে দেই কলামে, টোটাল রিফ্লাক্স যেহেতু এখানে আমার কোনো প্রোডাক্ট আসে না। আর এই যে এটা যে বক্সটা আছে এখানে একটা গ্লাস মেড একটা জারের মতন, ওখানে হচ্ছে তোমার ডিস্টিলেট যদি রিসিভ করতে চাও, ডিস্টিলেট রিসিভার এটা, ঠিক আছে, যদি চাই আমি এখানে প্রোডাক্টটাকে রিসিভ করতে পারি। ওকে, আর বিভিন্ন জায়গায় ভালভ আছে, যেমন এটা হচ্ছে আমার টপ প্রোডাক্টের স্যাম্পল কালেকশনের জন্য, যেখান থেকে যে লিকুইডটা আসছে কন্ডেন্সার থেকে, ওইটা আমি এখান থেকে নিয়ে নিতে পারি, নিয়ে রিফ্রাক্টিভ ইন্ডেক্স বের করতে পারি। আর যদি বটম প্রোডাক্টেরটা চাও তাহলে দেখো এই যেখানে C1 যেটা, এখান থেকে জাস্ট এই ট্যাঙ্ক থেকে তুমি ইয়াটা নিয়ে নিলেই হবে, তোমার স্যাম্পলটা নিয়ে নিলেই হবে। ওকে, এরকম বিভিন্ন জায়গায় এই দুইটাই আমাদের লাগে, মানে দুইটা স্যাম্পল নিয়ে আমরা কাজ করি। আরো বিভিন্ন জায়গায় ইয়া রাখা আছে, ডিস্টিলেটের ইয়া যদি নিতে চাও, স্যাম্পল যদি নিতে চাও, সব জায়গাতে এরকম একটা করে ভালভ দেওয়া আছে, যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ওগুলি প্রোভাইড করা আছে, ঠিক আছে।
আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে সাথে সাথে জিজ্ঞাসা করতে পারো, যেখানে বোঝনি বা ওখানে বোঝনি, ওটা অসুবিধা নাই, সাথে সাথে জিজ্ঞাসা করবে। আচ্ছা, এটা হচ্ছে দুইটা ছবি আছে, আমি দেওয়ার চেষ্টা করেছি, একটা ছবিতে আসে নাই যেহেতু ওটা একটা একদম কর্নারে রাখা, ডাম্প করার মতন রেখে দেওয়া হয়েছে একটা সাইডে, যথেষ্ট জায়গা ছিল না যে আমি একটু দূরে গিয়ে পুরো ছবিটা একবারে আনি, ওটা আনা যাচ্ছিল না। তো দেখো এখানে অর্ধেক আছে আর উপরের অংশটা সেকেন্ড ছবিটা আছে, মানে এই ফার্স্ট ছবিটাতে আমরা এই কন্ডেন্সারটা দেখতে পাচ্ছি না, উপরের ওটা আসছিল না। তো এখানে দেখো এটা হচ্ছে আমার ফিড ট্যাঙ্ক, ঠিক আছে। আর এই যে দেখতেছো এটা হচ্ছে সাইড গেজ, যেখান থেকে আমরা ফিড ট্যাঙ্কের ভেতরে কতটুকু লিকুইড আছে ওটা আমরা দেখতে পারি, লিকুইডের লেভেলটা দেখতে পারি। দেখা গেল যে লিকুইড একদমই নাই, অথচ আমি হিটার অন করে দিলাম, তখন ওটা তো মানে নষ্ট হওয়ার চান্স থাকে। তো ওই সব কারণে আমার একটু দেখতে হয় যে ভেতরে আমার কতটুকু আছে, যেহেতু এটা ইনসুলেটেড, নো ওয়ে যে তুমি বাইরে থেকে এটাকে দেখবা। আচ্ছা, আর এখানে কততে তুমি হিট করছো সেটা এখান থেকে দেখা যায়, দেখো এটা হচ্ছে 1.19, মানে 1.2 কিলোওয়াটে আসলে আমি এটা রান করার চেষ্টা করছিলাম। আর এখানে টেম্পারেচারটা এখনো উঠে নাই, এটা আরো বাড়বে, ইনিশিয়াল স্টেজে এরকম ছিল, ঠিক আছে। দেখো এখনো এখানে লিকুইড ভ্যাপার কিছুই জমে নাই এই কলাম গুলোতে, তার মানে কেবল আমি অন করেছি। তারপর দেখো এই যে এখানে একটা লাইন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে তোমার এই যে ম্যানোমিটার আছে, এই ছবিতে দেখো ডান পাশেরটায় ম্যানোমিটারের লেফট আর্মে চলে গেছে এটা, ঠিক আছে, পেছন দিয়ে গেছে, পেছন দিয়ে দেখতে পাবা যখন ভিডিও দেখবা, তখন পেছন দিয়ে দেখতে পাবো, পেছন দিয়ে এসে সামনে আমরা এটা দেখতে পাই, ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের এই অংশটা দেখতে পাই, আর পাইপলাইনটা পেছন থেকে এসছে। আর এখান থেকে যেটা, এখান থেকে হচ্ছে ওই তোমার লেফট আর্মেরটা এসছে, রাইট আর্মেরটা এসছে, ঠিক আছে, একদম উপরের স্টেজে। আর দেখো কতগুলি সিফটে গোনা যাচ্ছে, 1 2 3 4 5 6 7 নাম্বারটা এখানে আছে, ঠিক আছে। ওটা একটু কাছে গিয়ে দেখলে তখন দেখা যায়, যেহেতু জয়েন্টের ভেতরে পড়ে গেছে, ওটাকে বাইরে থেকে সরাসরি বাকিগুলোর মতো দেখা যায় না, কিন্তু একটু কাছে গেলে তখন দেখা যায়। তো তোমার হচ্ছে 7 সিফট রেস আছে এখানে, ওকে। এবং ট্রে গুলার হাইটও একটু বেশি, যার জন্য ওই হোল্ড আপ করে, লিকুইড হোল্ড আপ করে, ওইটাই হাইটটাই আসলে আমাকে দেয়, লিকুইডটাকে পুল অফ লিকুইড ধরে রাখতেও আমাকে হেল্প করে, ওটা ওয়্যার হিসেবে কাজ করে। আর প্রত্যেকটা ট্রে থেকে এরকম একটা করে সিলিন্ডার আকৃতির গ্লাসের নেমে গেছে, ওটা নেক্সট প্লেটে চলে যায়। এপাশ সেটা যদি ডান দিয়ে নামে, ডাউন কামার যেটা, এপাশ সেটা নেমেছে বাম দিয়ে, আবার এপাশ সেটা নেমেছে ডান পাশ দিয়ে, এরকম করে দেখা যায়। যখন ভিডিও চলবে তখন হয়তো খেয়াল করলে দেখতে পাবা, এরকম করে ডাউন কামারও আছে, ঠিক আছে। আচ্ছা, তো গেল প্রেসার ড্রপ গেল, ভেপারটা যখন উপরে যাবে এই কন্ডেন্সারে যাবে, গিয়ে সে কন্ডেন্স করবে, ওকে। এবার দেখো এখানে একটা ফ্লো মিটার আছে, রোটামিটার আর কি, এটা হচ্ছে আমার কুলিং ওয়াটার ঢোকার রাস্তা, হ্যাঁ, কিন্তু এখানে পাইপলাইনটা দেওয়া যায়নি, এগুলা সব যত পাইপলাইন ছিল আমার ম্যাস ট্রান্সফার ল্যাবের একদম সবকিছু আর কি এখন ডিসম্যান্টেলড অবস্থায় আছে, এখানে কোনো কিছু নাই, সিস্টেম নাই, পানি টানি নাই, তো পাইপলাইনটা তখন দেওয়া যায় নাই বা কুলিং ওয়াটারের ফ্লোটা করানো যায় নাই, ঠিক আছে। তো কন্ডেন্সারে আমি যতটুকু কন্ডেন্স করিয়েছি বা ওটা হচ্ছে যে একটু রিস্ক নিয়েই করাতে হয়েছে, ওটা অ্যাটমসফিয়ারিক কন্ডেনসেশন হয়েছে এয়ারের সাথে, যতটুকু হয়েছে আর কি। তো বেশিক্ষণ এটা এই জন্য চালানো যায় নাই, কিন্তু ভেন্ট আউট করে যেত বা বাল্বটা নষ্ট হতো, যে রিলিফ বাল্ব যেটা থাকে, ওটা অল্প সময়ের জন্য 5-7 মিনিটের জন্য চালিয়ে আমি আবার অফ করে দিয়েছি, ঠিক আছে। তো এভাবে করে এখান থেকে কুলিং ওয়াটার ইন করে, এখান থেকে আমি কিউ ডটটা সরাসরি পাই, ওয়াটারের ফ্লো রেট, এটা ঢোকে এই জায়গাটায় একটা থার্মোমিটার ঢোকানোর জায়গা আছে, ঠিক আছে। থার্মোমিটার দিয়ে তোমার এখানে T6 যেটা বা কুলিং ওয়াটার ইনলেট টেম্পারেচার যেটা, ওটা বের করা যায়। তারপর এখান থেকে কনডেন্স করে যখন কুলিং ওয়াটারটা বের হয়, ও টেম্পারেচার বাড়ে, তখন আমরা আবার এখান থেকে T7 আর একটা ওই থার্মোমিটার দিয়ে আবার নিতে পারি, ঠিক আছে। তো কুলিং ওয়াটারের এখান থেকে ডেল্টা টি পাওয়া যায়, এমসিপি ডেল্টি করলে আমরা এটার হচ্ছে যে এনার্জি সে কতটুকু রিলিজ করলো ওইটা আমরা পাই, ঠিক আছে। এমটা পাবো হচ্ছে কিউ ডট থেকে,
তার জন্য আমাদের রো লাগবে। রো হচ্ছে রুম টেম্পারেচারেই আমরা বের করে ফেলি, বা এই যে টেম্পারেচার আছে এই টেম্পারেচারেই আমরা যে ইনলেট যেটা যাচ্ছে ওই টেম্পারেচার থেকে আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, সিপি জানা আছে আর ডেল্টা টি এখান থেকে পাই। এভাবে করে আমি কন্ডেন্সারের এগেইনস্টে এনার্জি ব্যালেন্সটা করতে পারি। আর এখান থেকে হচ্ছে আমরা অবজার্ভ করি যে কত কিলোওয়াট আমি ইনপুট দিলাম রিবয়লারে, এই দুইটার মধ্যে তখন একটা হিট লস কত হলো সেটা বের করতে হয়। ঠিক আছে, তারপর দেখো বাকিটা আচ্ছা এই ছবিতেই দেখাই। এখানে এই পোর্শনটা হচ্ছে গিয়ে আমার তোমার ওই যে রিফ্লাক্স রেশিও কন্ট্রোল করা যায়, যে ওটা কন্ট্রোল করে আবার খানিকটা আমি পাঠাই দেই এল আকারে, আর খানিকটা আমি চাইলে ডি আকারে ডিস্টিলেট রিসিভার যেটা দেখছো নাম্বার 5 ছিল ফিগারে যেখানে, এটা হচ্ছে এই সেই ডিস্টিলেট রিসিভার ক্লাসমেট। ঠিক আছে, এখানে আমি চাইলে প্রোডাক্টটাকে স্টোর করতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের স্কিমেটিক ডায়াগ্রাম এবং ম্যাথ ট্রান্সফার ল্যাবে আমরা যে ইকুইপমেন্টে এক্সপেরিমেন্টটা করি সেটার কিছু পার্টস। ওকে, স্টার্টআপ প্রসিডিউরটা কিছুই না, যদি অনেক কিছু লেখা আছে। এটা হচ্ছে ফার্স্টেই তো তোমার স্ট্যাবিলাইজ পর্যায়ে আসবে না, ফার্স্টে তোমাকে বেশ খানিকক্ষণ আধা ঘন্টা 40 মিনিট চালায়। হ্যাঁ বলো। এটা হচ্ছে বটম প্রোডাক্টটা কিভাবে কালেক্ট করা যাবে? বটম প্রোডাক্টটা এই যে এখান থেকে কালেক্ট করতে পারবা। বটম প্রোডাক্টটা ব্যাচ ডিস্টিলেশন, তো ওটা তুমি লাস্টে বের করবা, মানে স্যাম্পল কালেক্ট করে তোমার যদি বটম প্রোডাক্টের এক্স বিটাকে ধরো তুমি ফিক্স করে দিলা যে তুমি 20%, 30%, 25% যেটাই চাও না কেন, যে তুমি বটম প্রোডাক্ট যদি এই পর্যায়ে পৌঁছায় যায় তাহলে তুমি ডিস্টিলেশনটাকে অফ করে দিবা। তখন তুমি এখান থেকে স্যাম্পল কালেক্ট করবা, করে করে দেখবা যে বটম প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত হলো। যখন তোমার ডিজায়ার্ড কনসেন্ট্রেশনে পৌঁছে যাবে তখন তুমি হিটারটা অফ করে দিবা, মানে তখন আর ডিস্টিলেশন করবা না। তখন ওটা অফ হয়ে গেলে ব্যাচ ডিস্টিলেশন যেহেতু তুমি প্রোডাক্টটা সবার লাস্টে পাবা, এটা কন্টিনিউয়াস না যে কন্টিনিউয়াসলি তুমি প্রোডাক্ট পেতে থাকবা। ঠিক আছে, আর টপ প্রোডাক্ট যেটা সেটা যদি তুমি ফিক্স করে দাও যে আমার এক্স জি অমুক লাগবে, ওইটা তো তুমি টপ প্রোডাক্টের ইয়া দেখে রিফ্লাক্স কন্ট্রোল করে ওটা তখন করবা তুমি। ঠিক আছে, ওকে। সো স্টার্টআপ প্রসিডিউরে হচ্ছে আমরা এই যে ফিড ট্যাঙ্ক আছে এটাকে আমরা ইয়া করি, ফিডটাকে দেই, ফিডটাকে দেওয়ার পরে ওকে হিটার অন করি। ওটা যেহেতু বেশ খানিকটা থাকে এখানে, অনেক বেশ বড়, একেবারে ছোট না আমার ফিড ট্যাঙ্কটা, তো ওটাকে তুমি হিটারটাকে অন করলে ওর ইয়া হতে একটু হিটেড আপ হতে বেশ সময় লাগে, আধা ঘন্টা 40 মিনিট সময় লাগে, সময়টা তোমাকে দিতে হবে। তারপরে তোমার আস্তে আস্তে যখন ভ্যাপর প্রডিউস করা শুরু করবে, ভ্যাপর প্রডিউস করা শুরু করলে এখান থেকে ভ্যাপর যাওয়া শুরু করবে, তাই তো? তখনও কিন্তু আমার লিকুইডটা এখানে নেই, এই যে আমার প্লেটগুলো আছে প্লেটের মধ্যে কোনো লিকুইড তখনও নেই। তো ভ্যাপর যখন যাবে গিয়ে এখানে কনডেন্স করে যখন আসবে তখন এখান থেকে লিকুইডের ফ্লোটা আস্তে আস্তে শুরু হবে। ঠিক আছে, তো ওইটা হচ্ছে যে অবজার্ভ করলে দেখা যায় এক্সপেরিমেন্ট করার সময় যে শুরুর দিকে কিছুই দেখা যাচ্ছে না, ইভেন ভ্যাপর যে যাচ্ছে এটাও রিয়ারলি বোঝা যায় আর কি। লিকুইডটা আসার পরে যখন এর ভেতর প্লেটের ভেতরে টকবক করে ফোটে একটা বয়লিং হয় তখন বোঝা যায় যে আচ্ছা মিক্সিংটা হচ্ছে বা সেপারেশনটা হচ্ছে। তো ওই ফার্স্ট এর হাফ এন আওয়ার বা 40 মিনিটস ওই ওই বা 20 মিনিটস ডিপেন্ড করে যে তুমি কত ইয়াতে দিচ্ছ। ওই যে এখানে যেমন 1.5 কিলোওয়াটে দিয়েছে, মানে তোমার একটু বেশি হিট দিচ্ছে সে, কারণ হচ্ছে যে আমার এটাকে তো গরম করতে হবে। তুমি যদি এটা 0.5 কিলোওয়াট দিয়ে শুরু করো তাহলে কি হবে, তোমার অনেক সময় লাগবে, তাই না? এজন্য ফার্স্টের দিকে আমরা কি করি, একটু হিটটাকে বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে যখন এটা স্ট্যাবিলাইজ পর্যায়ে আসে তখন আমরা 0.5 এ নিয়ে আসি। 0.5 এ আনার পরে ওটাকে 10 মিনিট সময় দিই, 10 মিনিট সময় দেওয়ার পরে ও 0.5 এ গিয়ে স্ট্যাবিলাইজড হয়, যে 1.5 এ সে যে ভিগোরাসলি বয়েল আপ করছিল ওটা তখন কমে আসবে। ঠিক আছে, তো ওইভাবে করে করে তুমি যখন প্রত্যেকবার হিটারের ইয়াটাকে চেঞ্জ করবা, হিটিংটাকে চেঞ্জ করবা, কিলোওয়াটটা চেঞ্জ করবা, তখন তোমার আস্তে আস্তে ওটা স্ট্যাবিলাইজড হতে 10-15 মিনিট সময় দিতে হবে। তো 10-15 মিনিট সময় পরে ওই হিটে বা ওই এনার্জিতে একটা নির্দিষ্ট কম্পোজিশনে তখন সে টপ প্রোডাক্ট বয়েল আপ করা শুরু করবে বা টপ প্রোডাক্ট তোমাকে দেওয়া শুরু করবে। ঠিক আছে, এটা হচ্ছে স্টার্টআপ প্রসিডিউর। আর আমরা এক্সপেরিমেন্টাল প্রসিডিউরে কি করি,
আমরা 0.5 থেকে শুরু করি, 10 মিনিট সময় দেই ওকে স্টেবিলাইজ হওয়ার জন্য। তারপরে প্রেসার ড্রপটা দেখি, ঠিক আছে, যে এখানে আমার ডেল্টা পি কত হলো সেটা আমরা নোট ডাউন করি। ওকে, এটা হচ্ছে সেন্টিমিটার অফ ওয়াটারে পাওয়া যায়, বিকজ মিলিমিটার অফ ওয়াটারও বলতে পারো, ইঞ্চ অফ ওয়াটারও বলতে পারো, তোমার যেরকম ভাবে ইউনিটটা আর কি আসে সেরকম। আর বয়েল আপ রেট বের করা হয়। বয়েল আপ রেট কিছুই না, বয়েল আপ রেট হচ্ছে কনডেনসেটের জন্য। এই যে এখান থেকে আমরা স্যাম্পল নেই তো, একটা নির্দিষ্ট সময়ের জন্য কনডেনসেট কালেক্ট করি, তারপর ওখান থেকে হচ্ছে আমি বয়েল আপ রেটটা বের করি, যে এম ডট বা কিউ ডট যেটাই আসুক না কেন, ভলিউমেট্রিক ফ্লো রেটটাই করা হয় বয়েল আপ রেটের, যে এত মিলিলিটার পার সেকেন্ড বা এত লিটার পার আওয়ার, এভাবে করে আমি তখন ওই ভ্যাপর কতটুকু প্রডিউস হচ্ছে সেটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এটা হচ্ছে আমার বয়েল আপ রেট, এটার ইকুয়েশন আছে, আমরা পরের একটা স্লাইডে দেখবো। তারপরে আমরা দুইটা স্যাম্পল ওখান থেকে কালেক্ট করি, একটা হচ্ছে এখান থেকে বটম প্রোডাক্টের স্যাম্পল, আর একটা হচ্ছে এখান থেকে টপ প্রোডাক্টের স্যাম্পল। ঠিক আছে, এই যে বাই ওপেনিং C1 এন্ড ওপেনিং C6, কিছুই না, C1 হচ্ছে আমার বটম, XB যেটা সেটা আমাকে দেবে, আর C6 হচ্ছে XD দিবে আমাকে C6 টা, আর C1 টা হচ্ছে আমাকে XB দিবে। ঠিক আছে, তারপর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি পাই রিফ্র্যাক্টোমিটার থেকে, সেখান থেকে আমি ওয়েট ফ্র্যাকশন পাই। এটার কার্ভটা আমরা দেখেছি না, এরকম একটা কার্ভ আছে, ওখান থেকে আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের এগেইনস্টে একটা ইথানলের ওয়েট পার্সেন্ট পাই, তাই তো, এরকম একটা কার্ভ আমরা দেখেছি। আচ্ছা, ওয়েট ফ্র্যাকশন বের করলে আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য মোল ফ্র্যাকশন লাগে, বিকজ এই যে গ্রাফটা আছে এটা হচ্ছে আমার মোল ফ্র্যাকশনের গ্রাফ। ঠিক আছে, এক্স ওয়াই যে গ্রাফটা, এখানে আমার মোল পার্সেন্ট লাগে বা মোল ফ্র্যাকশন লাগে। তো ওইটার জন্য আমাদেরকে কি করতে হয়, এই যে ওয়েট পার্সেন্টটা পাই আমি, এই ওয়েট পার্সেন্ট থেকে আমার মোল পার্সেন্টে ওটাকে কনভার্ট করে নিতে হয়। ঠিক আছে, ক্যালকুলেশন করে। আচ্ছা, তারপরে টেম্পারেচার তো আমরা নেই, কুলিং ওয়াটারের ইনলেট আউটলেট, আর কুলিং ওয়াটারের ফ্লো রেট যেটা ওটাও নেই, সেখান থেকে আমাদের হচ্ছে এমসিপি ডেল্টি করতে হয়। এমসিপি ডেল্টি করলে আমি এনার্জি ব্যালেন্স যেটা, আমি এনার্জি ব্যালেন্সটা করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল প্রসিডিউর। আচ্ছা, বয়েল আপ রেট মেজারমেন্ট কিভাবে করা হয়, C6 যেটা বাল্ব, যে কন্ডেন্সার থেকে যেটা আসে ওইটা আর কি, ওইটা অ্যাকুমুলেট করা হয়, কন্ডেন্সেটকে অ্যাকুমুলেট করে, দেন হচ্ছে যে 100 ml ফ্রেশ কন্ডেন্সেট আমি কালেক্ট করি, এবং তার জন্য কতটুকু টাইম লাগে সেটা আমি মেজার করি স্টপ ওয়াচ দিয়ে। তো ml পার মিনিট বলো, লিটার পার আওয়ার বলো, ml পার সেকেন্ড বলো, যেভাবেই নাও না কেন, তোমার ইয়াটা ইকুয়েশনটা হবে সিম্পলি এটা, যে কতটুকু তুমি কন্ডেন্সেট কালেক্ট করলে ডিভাইডেড বাই তোমার কতটুকু সময় লাগবে। ঠিক আছে, ওকে, দেন চেঞ্জ দ্য হিটার কন্ট্রোলার রিডিং টু এ হায়ার ভ্যালু। আমরা 0.5 থেকে শুরু করেছিলাম, তো আইদার তুমি ওটাকে 0.75 করে দাও আর 1 করে দাও, তারপরে এটাকে 1 করো আর 1.5 করো আর 1.2 করো, এভাবে করে করে আমরা সাধারণত তিনটা হিটিং ভ্যালুর জন্য এক্সপেরিমেন্টটা করে থাকি, এবং অবজার্ভ করি যে আমার যে গ্লাস কলামের ভেতর ট্রে গুলি আছে ওর ভেতরে মিক্সিংটা কিভাবে হচ্ছে, এটা আমরা অবজার্ভ করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ক্যালকুলেশন এখানে দেওয়া নাই, সেটা হচ্ছে যে ডেল্টা পি যেটা আমরা পাই, আরেকটা হচ্ছে বয়েল আপ রেট। ডেল্টা পি হচ্ছে তোমার, এটা লগ লগ প্লট হয়, এটা তোমাদের রাখতে হবে। হ্যাঁ, তোমার বয়েল আপ রেট যত বাড়বে ডেল্টা পিও তত বাড়বে, প্রথম দিকে অত না বাড়লেও পরের দিকে গিয়ে অনেক হাইলি বেড়ে যায়। তো এই যে পয়েন্টটা, আমরা 0.5 থেকে শুরু করি, তো তার আগের পয়েন্টটা হচ্ছে আমার উইপিং পয়েন্ট। ঠিক আছে, আর এই যে অনেক বেড়ে গেল হঠাৎ করে, প্রেসার ড্রপটা অনেক হাই হয়ে গেল, এটা হচ্ছে আমার ফ্লাডিং পয়েন্ট। ওকে, এরপরে ফ্লাডেড অবস্থা চলে যায়। এটা অবশ্য ডিপেন্ড করে, দেখা যায় যে 1 এর পরে গিয়েই ওটা ফ্লাডেড হয়ে যায়,
মানে তুমি যদি 1.2 বা 1.5 এ চালাও তখন ওটা আসলে ওই ফ্লাডেড কন্ডিশনে বা এনট্রেনমেন্ট কন্ডিশনেই ওটা তখন রান করা শুরু করে আর কি, এত ভিগোরাস বয়লিং হয় তখন ইথানল ওয়াটারের ক্ষেত্রে। ডিফারেন্ট সিস্টেমের জন্য এটা ডিফারেন্ট হিটিং ভ্যালু আসবে অবভিয়াসলি, কিন্তু আমাদের ইথানল ওয়াটারের যে সিস্টেমটা ওটাতে দেখা যায় যে ওই 1 এর উপরে গেলেই তখন ওটা পুরো ফ্লাডেড হয়ে যায়, ঠিক আছে। ওইটা আর কি অবজার্ভ করতে হয়। আর এই বয়েল আপ রেট আর প্রেসার ড্রপ যেটা আমরা বের করি সেখান থেকে এরকম একটা লগ লগ প্লট আমাদেরকে আঁকতে হয়। আচ্ছা, অবজার্ভ ডেটায় কি কি থাকে দেখো, তখন আমরা দেখে আসলাম যে কোনো একটা পাওয়ার থাকে, 3টা পাওয়ারের জন্য আমরা করি। তারপরে বয়েল আপ রেটের জন্য কন্ডেন্সেটের ভলিউম নেই, টাইম নেই, ভাগ করে আমরা রেশিও থেকে ইয়া পাই, বয়েল আপ রেট পাই। প্রেসার ড্রপটা আমরা জাস্ট ডিফারেন্স থেকেই পেয়ে যাই। ডিগ্রি অফ ফোমিং এটা হচ্ছে তোমাদের নিজেদেরকে লিখতে হয়, ঠিক আছে, মানে তুমি যা দেখো কি দেখছো তুমি প্লেটের মধ্যে কি রকম হচ্ছে, এটা হচ্ছে ডেসক্রিপটিভ ওয়ার্ডস ইউজ করতে হয়। যেমন ধরো তুমি জেন্টল বাবলিং বলতে পারো যেটা 0.5 এ হয়, ঠিক আছে। ভায়োলেন্ট বয়লিং হতে পারে যেটা 0.75 এর উপরে গেলে হয় বা 1 এ গেলে হয়। ফোমিং জেন্টলি হতে পারে, যেমন ফোম ক্রিয়েট করা শুরু করলো, অ্যারাউন্ড 1 থাকলে তখন ওটা ফোম ক্রিয়েট করা শুরু করে। তারপরে ধরো ফ্লাডেড যেটা সেটা 1.2 এর উপরে গেলে তখন ফ্লাডেড কন্ডিশনে চলে যায়। এরকম কতগুলি তুমি যেটা দেখছো রিলেভেন্ট টু দা পাওয়ার ইনপুট সেটা অনুযায়ী তোমাকে এটা লিখতে হয়, ঠিক আছে। ওকে, সেটা হচ্ছে অবজারভেশন, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না বিকজ আমি 3টা ইয়াতে তো চালাতে পারি নাই, এই জন্য ওটা আসে নাই, ঠিক আছে। আর রিস্কও হয়ে যাচ্ছিল যেহেতু আমার কুলিং ওয়াটার ফ্লো রেটটা ছিল না। ওকে, আরেকটা হচ্ছে যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে কম্পোজিশন বের করা হয়, এটা তোমরা অলরেডি করেছো আরেকটা এক্সপেরিমেন্টে। সেটা হচ্ছে পাওয়ারের রেসপেক্টে টপ প্রোডাক্ট যেটা আমি C6 থেকে পাই, তাই না, টপ প্রোডাক্টের স্যাম্পল, ওখান থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটা আসে। আর বটম প্রোডাক্ট যেটা C1 ছিল, নিচের দিকে একটা বাল্ব ছিল, ওখান থেকে আমার আরেকটা বটম প্রোডাক্টের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসে। এরকম 3টা পাওয়ারের জন্য আমি 6টা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাই, এবং তার করেসপন্ডিং মোল পার্সেন্ট যেটা ওটা তখন আমাকে লিখতে হয়। ফার্স্টে ওয়েট পার্সেন্ট পাওয়া যায়, তারপর ওটাকে ক্যালকুলেট করে কনভার্ট করে ওটাকে মোল পার্সেন্টে নিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমার অবজার্ভ ডেটা। আর ক্যালকুলেশন তো অলরেডি বলে দিয়েছি অবজেক্টিভস এর মধ্যে ছিল। একটা হচ্ছে তোমার ম্যাককেপ থিওরি ডায়াগ্রাম, যেটা ওখান থেকে তোমাকে কনস্ট্রাকশন করতে হবে, স্টেজ গুলি বের করতে হবে। তারপরে হচ্ছে বয়েল আপ রেট লিটার পার আওয়ারে বের করবা, এবং তোমার হচ্ছে যে একটা লগ লগ প্লট করবা প্রেসার ড্রপের সাথে, এবং সেখান থেকে তোমার কোনটা উইপিং পয়েন্ট আর কোনটা ফ্লাডিং পয়েন্ট এটা তোমরা এমনি লিখে দিও, যেহেতু তোমরা অবজার্ভ করতে পারছো না, কিন্তু আমি তোমাদেরকে 3টা পয়েন্টের ডেটা দিয়ে দিব। তো ওখানে তোমরা লিখে দিবা যে ফার্স্ট পয়েন্টের বাম দিকে যেটা লেফটে ওটা হচ্ছে তোমার উইপিং পয়েন্ট, আর একদম খাড়া উঠে যায়, বুঝছো, প্রথম দিকে একটু এরকম থাকে, ইনিশিয়ালি খুব একটা পারে না, কিন্তু হঠাৎ করে ও অনেক বেড়ে যায় এবং এরপরে গিয়ে হচ্ছে ফ্লাডিং। এটার এর পাশে হচ্ছে উইপিং হবে আর এটার ওর পাশে হচ্ছে ফ্লাডিং হবে। তো এটা তুমি যখন ডিসকাশন অন রেজাল্টস এ যাবা তখন হচ্ছে যে এটা বলে দিবা। আর এটার কিছু ভিডিও আমি তোমাদেরকে দেখাবো যে ফ্লাডিং উইপিং আসলে দেখতে কেমন হয়, ওটা আমি ইউটিউব থেকে দুটো ভিডিও নামিয়েছি, ওটা দেখানোর চেষ্টা করবো। ক্যালকুলেট করতে হবে হিট ইনপুট টু দ্য রিবয়লার, এটা ক্যালকুলেট করার কিছু নাই, এটা হচ্ছে আসলে গিভেন 0.5 0.75 1 আর 0.5 1 1.5 যার যেটা পরে আর কি, ওভাবে করে রিবয়লারের হিট ইনপুটটা আমরা নোট ডাউন করি। আর রেট অফ হিট রিলিজ যেটা কন্ডেন্সারে হয় সেটা হচ্ছে এমসিপি ডেল্টা টি করে করি, যেটার ওয়েটা আমি অলরেডি বলে দিয়েছি। এমটা পাবা হচ্ছে তুমি কিউ ডট থেকে, যেটা তোমার রোটামিটার থেকে আসে। সিপি তো জানো, আর কিউ ডট থেকে পেতে গেলে রো লাগবে, ওটার জন্য হচ্ছে তুমি রুম টেম্পারেচার যেটা, সেটা রুম টেম্পারেচার মানে হচ্ছে T6 যেটা আমার ঢুকছে ইয়াতে, ঠিক আছে, কন্ডেন্সারে যেটা ঢুকছে, ইনলেট কুলিং ওয়াটার ইনলেট টেম্পারেচার, ওটা থেকে নিলেও হবে। ওকে, আচ্ছা, হিট ব্যালেন্স করবা, তারপরে যে রিবয়লারের কিউ যেটা আর কন্ডেন্সারের কিউ যেটা, এই দুইটা থেকে কত পার্সেন্ট তোমার লস হলো
ডেল্টা কিউ, ওই লসটা তুমি পার্সেন্ট আকারে জাস্ট বের করবা। ওকে, এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন। আর রেজাল্টের উপরে কমেন্ট করবা যে কোনটা কেমন পেলা। তোমার এখানে হিট লস অনেক বেশি হবে, বিকজ আমাদের যে কলামটা আছে, কলামটা তো গ্লাস মেড, সো ও অ্যাটমসফিয়ারের সঙ্গে পুরাটাই ওপেন, ওর কোনো ইনসুলেশন নাই। ঠিক আছে, যেহেতু আমাদের ভিজুয়ালাইজ করতে হয় যে ভেতরে মিক্সিংটা কিরকম হয়, এই জন্য ওটাকে গ্লাস দিয়ে বানানো হয়েছে যাতে আমরা ভেতরটা দেখতে পাই। তো ভেতরটা দেখতে পাওয়ার জন্য যেহেতু ওরকম একটা সিস্টেম করা আছে, তাই ওটাতে প্রচুর হিট লস হয়। প্রচুর হিট লস হয় মানে আমার ডেল্টা পিটাও অনেক হাই হয় স্বাভাবিকভাবে। নিচ থেকে যে ভেপারটা আসে উপর পর্যন্ত ওই ভেপারটা আর থাকে না, হিট লস করেও আসলে লিকুইফাইড হয়ে যায়, বা ওর রেজিস্ট্যান্স এবং হিট লস দুইটা মিলে তখন ওর রেটটা অনেক কমে যায়। আচ্ছা, এখানে কতগুলি চেকলিস্ট আছে, এটা হচ্ছে থিওরি থেকে আসবে। ঠিক আছে, যাদের ফর্মাল রিপোর্ট তাদেরকে এগুলার উপরে লিখতে হবে, কিন্তু যাদের নর্মাল রিপোর্ট তাদেরকে লিখতে হবে না, কিন্তু জানতে হবে। মানে ধরো কোশ্চেন কুইজে এগুলা থেকে কোশ্চেন, সহজ কোশ্চেন গুলি তো আসে, তো এগুলো তোমরা পড়বে, যেহেতু থিওরির সাথে রিলেটেড, ওখানেই সব পেয়ে যাবে। ঠিক আছে, আর যার ফর্মাল রিপোর্ট যাদের থাকবে তারা এগুলা টাচ করবে। ওকে, ডেসক্রিপশনে যখন ডিসকাশনাল রেজাল্ট বলবে তখন এই এই জিনিসগুলো, থিওরিটিক্যাল ফ্যাক্ট গুলি তখন এক্সপ্লেইন করে দিবে। ওকে, যেমন অ্যাজাম্পশন অফ ম্যাককেব থিওরি ডায়াগ্রাম, তারপরে ফিড লাইনের ইকুয়েশন কি, রিফ্লাক্স রেশিওটা কি, ভেপর প্রেসার ড্রপ কেন হয়, তারপরে কি কি ফ্যাক্টর কনসিডার করতে হয় প্লেট ডিজাইন করতে গেলে। এই ধরনের কতগুলি থিওরিটিক্যাল টপিকস আছে, ওগুলো তোমরা ম্যাথ ট্রান্সফারের যে বই পড়ছো ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, রেফারেন্স এখানে কতগুলি দেওয়া আছে। আমরা যদিও ওয়াঙ্কেট করি, বাট তুমি কুলসন, ফাউস্ট, ম্যাককেব এগুলো যদি দেখতে চাও, যাদের ফর্মাল রিপোর্ট আছে, একটু যদি ঘাটাঘাটি করতে চাও, ওই বইগুলোও দেখো ওয়াঙ্কেটের পাশাপাশি। আচ্ছা, এখানে সিফট ট্রের একটা ভিডিও আছে, দেখি সিফট ট্রেটা আসলে কি। দেখো, এটা হচ্ছে সিফট ট্রে, এটা হলো ডাউন কামার, এই যে নিচের এটুকু হচ্ছে ডাউন কামার, আর উপরের এটুকু হচ্ছে আমার ওয়্যার। ঠিক আছে, উপর থেকে লিকুইড আসে আর নিচ থেকে যে হোয়াইট, এটা হচ্ছে ভ্যাপর যায়। ওকে, তো এই যে ওয়্যার পর্যন্ত যেটুকু আমার লিকুইড হোল্ড আপ করে থাকে, ওই লিকুইডের মধ্যে দিয়ে যখন ভেপারটা যায় তখন একটা মিক্সিং হয়, এবং এই সময়ে হিট ট্রান্সফার, ম্যাস ট্রান্সফার হয়। স্বাভাবিকভাবেই আমার মোর ভোলাটাইল যেটা, সেটা ভ্যাপরের সাথে চলে যায়, লেস ভোলাটাইল যেটা, সেটা লিকুইডের মধ্যে থেকে যায় এবং পরের ট্রেতে যায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সিফট ট্রে। আচ্ছা, হুইপিং কি দেখি, হুইপিংটা কখন হয়। সিফট ট্রেতে হুইপিংটা বেশি হয় যেহেতু ছিদ্র থাকে, এখান থেকে ভ্যাপর যাচ্ছে, উপর থেকে লিকুইড আসছে ওয়্যারের উপর দিয়ে। ভালো কথা, হঠাৎ করে ভ্যাপর যাওয়া বন্ধ হয়ে গেল এবং তখন দেখো সিফ গুলা দিয়ে লিকুইডটা জাস্ট পড়ে যাচ্ছে, তখন আর ওয়্যারের উপর দিয়ে বেশি আসছে না, তখন ওই সিফ দিয়েই চলে যাচ্ছে। এই সময় কি হয়, এই সময় কোনো মিক্সিং হচ্ছে না। দেখেছো, যেহেতু নিচ থেকে আমার কোনো ভেপর ফ্লো নাই, তো এর সঙ্গে কে মিক্সড হবে, ভেপর ফ্লো রেটটা আমার খুব কম, সে লিকুইডকে উপরে ভাসিয়ে রাখতে পারছে না, এবং এই জন্য আমার মিক্সিং হচ্ছে না, সেপারেশন হচ্ছে না। উইপিং পয়েন্টে আমার ডিস্টিলেশন কলামের অপারেশন খুব একটা ইয়া না। ঠিক আছে, দেখো এখানে কোনো ভেপর ফ্লো রেট নাই, এখানেও এই ফ্লো রেটটা অনেক কমে গেছে। ওকে, আর ফ্লাডিং কি দেখো, ফ্লাডিং হচ্ছে একটা স্টেডি স্টেটে আছে, এখন ভেপর ফ্লো রেট যদি হঠাৎ করে বেড়ে যায়, এই দেখো হঠাৎ করে ভেপর ফ্লো রেট বেড়ে গেল এবং কি হলো, লিকুইডটা এনট্রেইনড হয়ে গেল ভেপরের মধ্যে, এবং দেখবা এরপরে যে এই সিপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, যে ভেপর যাচ্ছে, দেখো লিকুইড এই সিপ দিয়ে বেরিয়ে আবার ওই পরের ট্রেতে আসতেছে। তো এইটা হচ্ছে গিয়ে তোমার হলো ফ্লাডিং। ঠিক আছে, ফ্লাডেড হয়ে যায়, এই দুইটা ট্রের মধ্যে পুরো জায়গাটা তোমার ও অকুপাই করে ফেলা। আমার এখানে কিন্তু কোনো লিকুইড থাকার কথা না, আমার লিকুইডটা থাকার কথা এখানে। ঠিক আছে, নিচ থেকে ভেপার আসবে, লিকুইডের সঙ্গে মিক্সড হবে, এবং এখান থেকে ভেপারের সঙ্গে মোর ভোলাটাইল গুলা চলে যাবে, লেস ভোলাটাইল গুলি আমার লিকুইডের মধ্যেই থাকবে। অথচ এখানে কি হচ্ছে, আমার লিকুইডটা সিফ ট্রে উঠে আবার
ওয়্যার দিয়ে চলে আসতেছে। এখানে ভ্যাপরের ফ্লো রেটটা এতই বেশি যে ও মিক্স তো হচ্ছে না, ও বরং লিকুইড কে সাথে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সেপারেশন হতে গেলে তো একটা সময় পর্যন্ত ওদেরকে নিজেদের মধ্যে মিক্সড হতে হবে, এবং তখন কি হবে, ওই ম্যাস ট্রান্সফারটা ওই সময়ের মধ্যেই হবে, বাট ওই টাইমটা নাই। ভ্যাপরের ফ্লো রেট এতই হাই যে ও হচ্ছে লিকুইডকে সাথে নিয়ে চলে যাচ্ছে, এবং আলটিমেটলি ওই লিকুইডটা ওয়্যার দিয়ে আবার পরের ট্রেতে ফিরে আসছে। এখানে সেপারেশনটাও অত ভালো হয় না। এটা হচ্ছে আরেকটা অপারেটিং লিমিটেশন ফ্লাডিংটা। তো একটা উইপিং দেখলাম, আরেকটা আমরা ফ্লাডিং দেখলাম। ঠিক আছে, এবার আসো আমরা ডিফারেন্ট পার্টস যেগুলি আমরা দেখলাম, একটু আগে এক্সপ্লেন করলাম, ওটা একটু ভিডিও ফরম্যাটে দেখার চেষ্টা করি। ওকে, তো এই দেখো পুরা ছবিটা এরকম। এটা হচ্ছে আমার ফিড ট্যাঙ্ক, তারপরে এটা কলাম। ফিড ট্যাঙ্কে একটা সাইড গেজ আছে, আর এখানে 1.2 তে আমি চালিয়েছিলাম, কেবল শুরু করেছি। নিচে দেখো এটা হচ্ছে আমার সেই স্যাম্পল কালেকশনের জায়গাটা, এখান থেকে ফিড ইনপুট দেওয়া হয়। তারপর এটা হচ্ছে কলাম। ওই দেখো নিচে একটা ট্রে আছে, দেখেছো, ব্ল্যাক। আর এটা 1 2 3 4 5 6 7 আমার শিফট ট্রেস আছে। মাঝখানে একটা সেন্ট্রাল রড আছে, দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাপোর্ট করছে। আমি কিন্তু দুই পাশ দিয়ে সাপোর্টটা ওভাবে দেইনি, আমি সেন্ট্রাল একটা রড লোকেট করেছি, এবং সেটার সাথে হচ্ছে আমার এই ট্রে গুলি আছে। ওকে, আর দেখো এই যে সাইডে একটা সাদা রঙের তুমি সিলিন্ডার আকৃতি জিনিস দেখতে পাবা, এটা হচ্ছে আমার ডাউন কামার। ওকে, আর ওয়্যার হিসাবে তো এই যে এটা কাজ করে, আমার প্লেটের হাইট যেটা, ওই হাইটটা হচ্ছে আমার ওয়্যার হিসাবে কাজ করে। আর এটা হচ্ছে আমার ডাউন কামার হিসাবে কাজ করছে। ডাউন কামারটা একটু উঁচুও আছে, তো এটাও আমার ওয়্যার হিসাবে কাজ করে আর কি। তো লিকুইড হোল্ড আপ করতে আমাকে এই হাইটটাও হেল্প করে, আর ডাউন কামার যেটা উপরে একটু উঠে থাকে, ওইটাও আমার ওয়্যার হিসেবে কাজ করে। এটাই আসলে ওয়্যার, আর নিচেরটুকু হচ্ছে ডাউন কামার। তো ওইভাবে করে আমাকে সে লিকুইডটাকে হোল্ড আপ করতে হেল্প করে, এবং নিজের ট্রেতে আসতে হেল্প করে। এবং এটা সিলিন্ডার আকৃতি, মানে একটা পাইপ, জাস্ট গ্লাসের একটা পাইপ। এই পাশেরটা যেহেতু রাইটে আছে, দেখো নিচেরটা কিন্তু লেফটে আছে, দেখেছো, এভাবে অল্টারনেট সাইডে হচ্ছে আমার ওয়্যার এবং ডাউন কামার যেটা, সেটা ইনস্টল করা আছে আমার শিফট ট্রে এর সাথে। ওকে, এভাবে করে ওয়্যার আছে, ডাউন কামার আছে। আচ্ছা, তারপর যাই, যেখান থেকে উঠছে, এটা হচ্ছে আমার কন্ডেন্সার। ম্যাম এটা কোন দিকে ঢালু ছিল? আরেকবার বলো। ম্যাম হচ্ছে যে আমাদের শিফট রে ঢালু পার্ট কোন দিকে, মানে যেদিকে আমার সিলিন্ড্রিক্যাল মানে ডাউন কামার আছে ওদিকে ঢালু না অপর ওটা দিকে ঢালু ঢালু? না, ওটা ঢালু না, ওটা হরাইজন্টাল। না ম্যাম, ঢালু আপনি না, যে বলতেছেন হাইটটা ওয়্যার হিসেবে কাজ করতেছেন। হ্যাঁ, তোমার প্লেটটা তো এরকম, ধরো প্লেটটা যদি একদম হরাইজন্টাল হতো, এরকম একটা ইয়া আছে, তো ওর হোল্ড আপ করতে অসুবিধা হইতো, যেহেতু আমি সেন্ট্রাল রড দিয়ে ওকে হচ্ছে লোকেট করেছি। ও কিন্তু চারপাশে যে আমার কলামটা আছে, এখানে কিন্তু সিল করে দিইনি। যদি আমার এটা একদম হরাইজন্টাল হতো, তখন কি হতো বলতো, লিকুইডটা আমার এখান দিয়ে বেরিয়ে যেত, বুঝছো। নর্মালি কি হয়, নর্মালি কলাম গুলাতে, ওই যে একটু আগে আমি সিভ দেখালাম না, ওগুলা হচ্ছে কলামের সাথে এরকম চারপাশ দিয়ে আটকানো থাকে। ওকে, সো এখান থেকে যায় না, তো ওগুলা জাস্ট একদম হরাইজন্টাল হয়। আমার এখানে হরাইজন্টাল না, বিকজ আমি সেন্ট্রাল রড দিয়ে ওটাকে লোকেট করার চেষ্টা করেছি, বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। এই পাশটা কিন্তু খোলা, তো ও তখন এই পাশ দিয়ে বেরিয়ে যাবে, বুঝছো। তো এই জন্য আমি কি করেছি, আমার প্লেট গুলাকে আমি একটু উঁচু করে দিয়েছি, এরকম করে দিয়েছি। তো ওই লিকুইড যেটা থাকবে প্লেটের মধ্যে ভাবে থাকবে, আর ডাউন কামার যেটা, সেটার উপরের দিকটাও ওয়্যার হিসেবে কাজ করবে। তা না হলে কি হবে, আমার যদি এটা না থাকতো, তখন দেখো, ধরো আমি এখান থেকে এটাকে নামিয়ে দিচ্ছি, তো হরাইজন্টালি তো সে এসে পড়ে যেত, সে লিকুইডটা এখানে হোল্ড আপ করতো না। তো ওয়্যার যেটা, এটা তো আছেই, সাথে আমার প্লেটের যে হাইটটা, এটাও আমাকে লিকুইডটাকে হোল্ড আপ করতে হেল্প করছে। ঠিক আছে, এই উপরের এই অংশটা হচ্ছে আমার ওয়্যার, নিচের এই অংশটা হচ্ছে আমার ডাউন কামার। আর আমার প্লেটটা হচ্ছে একদম হরাইজন্টাল না, প্লেটটা আমার একটু চারপাশ থেকে খানিকটা হাইট আছে। এই হাইটের জন্য সে আমাকে পুল অফ লিকুইড ধরে রাখতে হেল্প করে। এখানেও দেখো বোঝা যাচ্ছে হালকা যে আমার যদিও ব্ল্যাক,
প্লেটটা একটু একটু তোমার হাইট একদম হরাইজন্টাল না, এরকম জাস্ট সোজা প্লেট না, প্লেটটা একটুখানি হাইট আছে, বুঝেছো? আর এই বোলের মতো আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একটু বোলের মতন, ওকে। আর এখানে যে ডাউন কামারটা আমরা দেখতে পাই, কিন্তু ওই ওয়্যারটা একদম কাছে না গেলে নিজের চোখে দেখা যায় না, কিন্তু তোমরা বুঝে নাও যে ডাউন কামার হচ্ছে নিচের টুকু, আর ওই উপরে খানিকটা বাড়ানো আছে এই হাইটের সমান, যাতে ও হচ্ছে যে একেবারে হঠাৎ করে ধরো যদি আমার এখানে এরকম প্লেটের হাইটটা আছে, কিন্তু হচ্ছে যে আমার ডাউন কামারটাই শুধু আছে, কোনো ওয়্যার নাই, ওয়্যার না থাকলে তখন কি হতো, উপরের থেকে যে লিকুইডটা আসতেছে ও এসে কিন্তু সাথে সাথে বেরিয়ে যেত, হোল্ড আপ করতো না। এখানে হোল্ড আপ করতে গেলে তোমাকে এখানে বাধা দিতে হবে, তো ও হচ্ছে এখান থেকে ঢুকে, বুঝছো? এই জন্য তোমার লিকুইডের হাইটটাকে যদি তুমি পুল অফ লিকুইড পেতে চাও, তাহলে ওয়্যার আর ডাউন কামারের সাথে সাথে, যেহেতু আমি সেন্ট্রাল একটা রড দিয়ে ওটাকে সাপোর্ট দিয়েছি, এপাশ থেকে সিল করিনি, এই জন্য আমার লিকুইডের ট্রের একটা হাইট আমাকে দিতে হয়েছে, ওকে। অনেকটা বোল সিস্টেমের মতো সে কাজ করে, এবং ওই ডাউন কামারের জন্য আমার এখানে ওয়্যারও একটা আছে, ওয়্যার ডাউন কামার সবই আছে, যদিও অত ভালো স্পষ্ট বোঝা যায় না, ওকে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আচ্ছা ভিডিও দেখো, আর আরো দেখো, দেখলে যদি ক্লিয়ার হয়। আচ্ছা এখান থেকে যাচ্ছে, এটা ফিট ট্যাঙ্ক, এটা কনডেন্সার। হ্যাঁ বলো। ম্যাম আমাদের রিবয়লারটা কি ফিট ট্যাঙ্কের নিচে ইয়াটার মধ্যে? হ্যাঁ ভেতরে, হিটারটা ভেতরে। ওকে। এখানে হিটার দেওয়া আছে, হিটারের জিনিসগুলো আমি এখানে মনিটর করতে পারি, ঠিক আছে। এখানে আমার একটা কন্ট্রোলার সিস্টেম আছে, কিন্তু হিটারটা হচ্ছে আমার এই ট্যাঙ্কের ভিতরে। আচ্ছা এর থেকে স্যাম্পল কালেক্ট করা যায়, একটা কলাম, ওইটা কন্ডেন্সার, এখানে ডায়াগ্রামটা দেওয়া আছে যেটা আমি তোমাদেরকে বোঝালাম, এটা হচ্ছে তোমার রোটামিটার, এটা কুলিং ওয়াটারের ইনলেট, কিন্তু পাইপটা ইনস্টল করা যায়নি, এটা ডিস্টিলেট রিসিভার যে গ্লাস জারটা দেখলে, এটা হচ্ছে প্রেসার ড্রপ মাপা যায়, এখান থেকে একটা এসছে দেখো উপর থেকে, রাইট আর্মে গেছে এটা, এই দেখো দেখেছো, এটা এসছে উপর থেকে, যেটা ডান দিকে ঢুকেছে আমার, আর বাম দিকে যেটা ঢুকেছে ওটা এসছে নিচ থেকে, ওকে। এই হচ্ছে তোমার মোটামুটি পার্টস গুলি। আচ্ছা এখন আমি দেখি যে আমি যখন চালিয়েছি স্টেডি স্টেটে আসার পরে ওটার কি অবস্থা হয়েছে। দেখো বয়েল করছে, দেখেছো? এখানে একটা ব্যাপার খেয়াল করো, নিচের দিকে কিন্তু কোনো লিকুইড নাই, অথচ উপর দিকে বেশ ভালো বয়েল আপ করছে। 1.2 তে সেট করেছিলাম তো, ভেপরের ভেলোসিটি ভালোই ছিল, কিন্তু কেবলমাত্র সে লিকুইডটা আসা শুরু করেছে, ঠিক আছে। এখনো পর্যন্ত ওটা স্টেডি স্টেটে আসে নাই, তোমার লিকুইডটা কেবলমাত্র ঢুকতেছে, এই জন্য উপরের দিকে যে টপ প্লেট গুলি ওগুলাতে খুব ভিগোরাস বয়লিং হচ্ছে, কারণ সে লিকুইড কে পাচ্ছে। তোমার ভ্যাপর ঠিকই উঠতেছে, কিন্তু নিচের দিকে লিকুইডটা এখনো আসেনি, ঠিক আছে। এই জন্য নিচের দিকে মনে হচ্ছে যে সেপারেশন হচ্ছে না, শুধু উপর দিকে হচ্ছে, আসলে তা না, লিকুইডটা আসতে একটু সময় লাগবে। আর ওই ফ্লাডিং কন্ডিশনে মোটামুটি চলে যায় 1.2 তে, ও হচ্ছে পুরাটা দুইটা প্লেটের মধ্যবর্তী জায়গা পুরাটা দখল করে ফেলে, এত ভিগোরাসলি বয়লিং হয় তখন। এখানে দেখো একটা প্রেসার ড্রপ আছে, এই প্রেসার ড্রপটা নিতে হয় আমাদেরকে, দেখার মতো এইটুকুই আছে, আর তেমন কিছু নেই, যে এটা অবজার্ভ করতে হয় আমাদেরকে কোন কন্ডিশন। এখন দেখো, এখন খেয়াল করো, এখন যদি খেয়াল করো দেখো নিচের দিকেও কিন্তু লিকুইড চলে এসেছে, দেখেছো? এবং নিচের দিকে মোটামুটি দুইটা ট্রের মধ্যবর্তী জায়গাটা সে দখল করে ফেলেছে, তার মানে এনট্রেনমেন্ট হচ্ছে। আর একটু বাড়লেই হচ্ছে তোমার ফ্লাডেড হয়ে যাবে, নিচ থেকে এই ট্রের মধ্যে দিয়ে সে উপরে উঠে আসবে লিকুইড সহ ভেপার,
ঠিক আছে, এখানে 1.5 এ গেলেই ওটা হয়ে যাবে, তখন পুরোপুরি ফ্ল্যাটেড হয়ে যাবে। আর উপর দিকে দেখো, উপর দিকে আস্তে আস্তে ভেপরের ভেলোসিটিটা কমে গেছে, কারণ হচ্ছে যে নিচে যেহেতু সে লিকুইড কে পাস করে আসতেছে, ও রেজিস্ট্যান্স বাড়তেছে, এই কারণে একে তো তাকে সিভের রেজিস্ট্যান্সটা পার হতে হচ্ছে, তারপর যে লিকুইডটা ছিল পুল অফ লিকুইড, ওই লিকুইডের হাইটটাকেও তাকে পাস করে আসতে হচ্ছে। তো উপরে আসতে আসতে দেখো উপরে গিয়ে আর তেমন কোনো ভেপারটা নাই, এই জন্য আমাদের এখানে একটা প্রেসার ড্রপ হয়। ঠিক আছে, ওকে। আরেকটা দেখো, এখানেও ওই একই, যে নিচের দিকে হচ্ছে তোমার বয়েলিংটা অনেক বেশি হয়, আর উপরের দিকে হচ্ছে লিকুইডটা তখন মানে ভেপরের ভেলোসিটিটা উপরে কম থাকে। আর এখান থেকে হচ্ছে তোমার রোটামিটার যদি অন করা যেত, কুলিং ওয়াটারের সিস্টেমটা যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, যে ও হচ্ছে যে তখন ফুল করে আমরা ঠিক মতো রিডিং গুলা নিতে পারতাম। এই যে দেখো উনি যেখানে হাত দিচ্ছেন, ল্যাব অ্যাটেন্ডেন্ট শাহজাহান ভাই, উনি হচ্ছে এখানে হিটারটাকে চেঞ্জ করার কথা বলছেন, যে আমি যদি এখানে ঘুরিয়ে দেই তাহলে 1.2 থেকে দেখো 1 হয়ে গেল। হ্যাঁ, আমি কমিয়ে দিয়েছি, মানে জাস্ট দেখানোর জন্য যে 1.2 তে ছিল, এখন আমি চাইলে 1 এটাকে করতে পারি বা 0.75 এ করতে পারি। এভাবে করে করে ওখান থেকে আমরা হিটারটাকে, যেখান থেকে আমরা হিটারটাকে ইয়া করি, কন্ট্রোল করি, করে করে গ্রাজুয়ালি ইনক্রিজ করে এটার ডেটাটা আমরা নেই। ওকে, দেখো ভিগোরাসলি বয়লিং হচ্ছে, টেনে দেই কি জিনিস এরকম আসবে সবকিছু। ঠিক আছে, বোঝা গেছে প্রসিডিউরটা? আচ্ছা, এবার দেখো স্যাম্পল উনি কিভাবে নিচ্ছেন। দেখো বটম প্রোডাক্টেরটা নেওয়া গেছে, কারণ টপ প্রোডাক্ট তো আমি পাইনি। ঠিক আছে, নিচ থেকে এভাবে করে নিয়ে ওটাকে সাথে সাথে তখন রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা বের করে ফেলতে হয়। ওকে, এখানে রিফ্রাক্টিভ ইন্ডেক্স আমি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু জানি না এটা কতটুকু কি ইয়া হবে, মানে বুঝবা তোমরা। ফার্স্টে তো এটাকে আমার ক্লিন করে নিতে হয় জায়গাটা, যেটা দেখেছো হয়তো তোমরা এক্সপেরিমেন্ট 3 তে। এখানে খুব এক্সটেন্সিভলি আমি দেখাইনি। এটাকে ক্লিন করে নিয়ে তারপরে এর উপরে আবার স্যাম্পল দিয়ে তখন এটাকে ইয়া করতে হয়, মেজার করতে হয়। উনি যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, দেখেছো? এটা তোমরা এর আগেও দেখেছো না? এটা তো নতুন না তোমাদের কাছে, নতুন কি এটা? তোমরা দেখেছো এটার আগে? আমি জাস্ট ভিডিওটাতেই দেখছি, এমনি তো বুঝতে পারি না। আচ্ছা, ওই ইয়া সামনাসামনি না দেখলে এটা বোঝা খুব কঠিন, কারণ এটা হচ্ছে যে বেশ ছোট, মানে দেখতে হয় খুব কনসেন্ট্রেশন দিয়ে দেখতে হয়। তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। দেখো এখানে একটা ক্রস আছে, তাই না? যখন তোমার ওই কনসেন্ট্রেশনটা ম্যাচ করবে, ওই যে উনি যে ঘোরাচ্ছিলেন, ঘুরিয়ে ঘুরিয়ে আসলে এই যে লাইনটা আছে না আমার হরাইজন্টাল লাইনটা, এই লাইনটা আসলে ওপরে নিচে থাকে, উপরে নিচে থাকে। তো তোমার এই ব্যালেন্স পয়েন্টে আনলে তুমি যে কনসেন্ট্রেশনটা পাবা, এরপর বাম দিকে আরেকটা দেখার জায়গা আছে, ওখান থেকে হচ্ছে কনসেন্ট্রেশনটা মেজার করা যায় স্কেল থেকে, তোমরা যতটুকু দেখেছো। এটাতে ব্যালেন্স করতে হয়, ডান পাশের এই অপশনটাতে ব্যালেন্স করতে হয়, ব্যালেন্স করে এই লাইনটাকে এই যে ক্রস পয়েন্ট যেটা, এই পয়েন্টের সঙ্গে ম্যাচ করতে হয়। এর করেসপন্ডিং যে কনসেন্ট্রেশনটা আমরা পাই সেটাই হচ্ছে আমার, বা রিফ্রাক্টিভ ইন্ডেক্স যেটা পাই সেটা হচ্ছে আমার, আমি যে স্যাম্পলটা নিয়ে কাজ করছি বা টেস্ট করছি সেই স্যাম্পলের জন্য কনসেন্ট্রেশন। ঠিক আছে, এখন দেখো এই যে ক্রস পয়েন্টটা, এটা থেকে যদি নিচে থাকে আমার ব্যালেন্সটা, মানে ম্যাচ করলো না, এই পয়েন্টের সঙ্গে ম্যাচ করলো না, তখন আমি যে রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা পাবো ওটা আসলে কম, তার মানে আমার কনসেন্ট্রেশনটাও ঠিক না, ওটা কম, মানে আমার রিয়েল কনসেন্ট্রেশন যেটা আমার সলিউশনের বা আমার স্যাম্পলের, তার থেকে কনসেন্ট্রেশন কম আছে, ওই অবস্থায় আমি রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা পাচ্ছি। যখন আমি এটাকে ব্যালেন্স অবস্থায় আনতে পারবো, তখন আমি যে রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা পাবো সেটা হচ্ছে আমার কারেক্ট কনসেন্ট্রেশন। ঠিক আছে,
তো এভাবে করে আমাদেরকে আগে ডান পাশের এই জায়গাটার এটা ব্যালেন্স করতে হয়। ওকে, লাইটের রিফ্রাকশন অনুযায়ী সে কাজ করে, মানে কনসেন্ট্রেশন বেশি হলে সে একরকম লাইটকে রিফ্রাকশন করবে, আর কনসেন্ট্রেশন কম হলে আরেক রকম, ওইটার উপর বেস করে আমার এই মেশিনটা কাজ করে। ওকে, সো এভাবে করে সে একটা রিফ্রাক্টিভ ইন্ডেক্স দেয়। তো দেখতে পাচ্ছ যেটা ব্যালেন্সে এসছে, একদম মাঝামাঝি একটা ইয়া পেয়েছি আমি। এবার দেখো এদিক থেকে আমি ডেটা পাবো। ওই দেখো বাম পাশে একটা দেখা যাচ্ছে 1.5 মতন, তাই না? বাম পাশের স্কেলটা হচ্ছে সুগার সলিউশনের জন্য, ঠিক আছে? এখান থেকে আমরা দুইটা পাই, একটা সুগার সলিউশন, এখানে দেখো 1.5 2 ওগুলা দেখতে পাবা। ওই দেখো এটা হচ্ছে 2, উপরের এটা যেটা আমি দেখতে পাচ্ছি এটা 2, আর এরপরে আছে 1.5। এই লেফটের স্কেলটা হচ্ছে আমার সুগার সলিউশনের জন্য, যেটা আমাদের লাগে না কোনো এক্সপেরিমেন্টেই, কিন্তু এটাতে অপশন দেওয়া, দুইটা সলিউশনের জন্য এটাতে অপশন দেওয়া এই রিফ্রাক্টোমিটারে। আর ডান পাশে যে স্কেলটা আছে, দুই দিকে স্কেল আছে, এই জায়গাটা ভেঙে গেছে কোনোভাবে, এই জায়গাটা কাঁচটা ভেঙে গেছে বলে এটা অন্ধকার লাগে দেখতে, বুঝছো? তো এদিকে আমার একটা স্কেল আছে আর এদিকে আরেকটা স্কেল আছে। তো আমরা ইথানল ওয়াটারের জন্য ডান পাশের স্কেল থেকে রিডিংটা পাই। ওকে, দেখো আমি চেষ্টা করছিলাম এটাকে আনার জন্য, যে দেখা যায় কিনা। ওহো, এখানে একটা 1.36 দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? আবার দেখি। ডিফিকাল্ট, দেখার চেষ্টা করি। ওই দেখো, দেখেছো এটা হচ্ছে 1.36 আর এটা হচ্ছে 1.35। ওকে, এর মাঝখানে হচ্ছে 10টা ঘর আছে, তার মানে আমি হচ্ছে যে 1.361, সরি এটা বোধহয় 1.37, উল্টা বলেছি, উপরের দিকে বেশি আর নিচের দিকে কম। এটা হচ্ছে 1.361, 1.362 এভাবে করে করে 1.37 পর্যন্ত যেতে পারি। আর নিচে এইদিকে হচ্ছে তোমার 1.35 আছে, তো সেখান থেকে আমি 1.35 1 2 3 এভাবে করে করে পাই। আমাদের যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স আসে ওটা সাধারণত 1.36 এর আশেপাশে এই পোরশনটাতে আসে, ঠিক আছে? যদিও এখানে দেখা যাচ্ছে না, খুব একটা ভালো আসে নাই, কিন্তু সামনাসামনি দেখলে ওটা তখন একটু কষ্ট করে বোঝা যায়, হ্যাঁ, যে কিভাবে করে রিডিংটা আসে। তো এটা হচ্ছে তোমার রিফ্রাক্টিভ ইন্ডেক্স নেওয়াটা গেল। বুঝতে পেরেছো খানিকটা নাকি? দুইটা এক্সপেরিমেন্ট মিলায়া, আগের এক্সপেরিমেন্ট আর এই এক্সপেরিমেন্ট, এভাবে করে আমরা নেই। একটা তো হচ্ছে আমি ব্যালেন্স করি, এই যে ডান দিকেরটা এভাবে করে ব্যালেন্স করে নেই, যে ক্রসের কোথায় আছে, নিচে থাকলে কনসেন্ট্রেশনটা কম দেখাচ্ছে, তার মানে আমাকে এটা উপরে উঠাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ব্যালেন্স পয়েন্টে আনতে হয়। তারপরে আমি এই ডান দিকের স্কেল থেকে ইথানল ওয়াটারের জন্য ইথানলের কনসেন্ট্রেশনটা পাই আসলে। আর বাম দিকে যেটা আছে ওটা সুগার সলিউশনের জন্য, ওটা আমরা কখনো এক্সপেরিমেন্ট আমাদের সুগার নিয়ে নাই বলে ওটা লাগে না, এমনি ল্যাবরেটরি পারপাজে লাগতে পারে, ঠিক আছে? এইভাবে করে আমরা রিফ্রাক্টিভ ইন্ডেক্সটা নেই। কিন্তু রিফ্রাক্টিভ ইন্ডেক্স থেকে কনসেন্ট্রেশন নিতে গেলে এরকম একটা গ্রাফ লাগে, এই গ্রাফটা তোমরা দেখেছো তাই না? দেখেছো? হ্যালো, জি ম্যাম দেখেছি। হ্যাঁ দেখেছো, ওকে। সো এটার ইউজও তোমরা জানো, যে আমার রিফ্রাক্টিভ ইন্ডেক্স যা আসবে সেটা করেসপন্ডিং ওয়েট পার্সেন্ট আমরা এক্স অ্যাক্সিস থেকে পাবো। কিন্তু আমার এখানে একটা ঝামেলা আছে, দেখো এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্টের উপরে তোমার রিফ্রাক্টিভ ইন্ডেক্স সে 1.362 যদি আসে, তাহলে কি হবে? তুমি এখান থেকে একটা পাবা কনসেন্ট্রেশন, আর 362, that means this line should be here. Okay, এবং এটার জন্য এই কনসেন্ট্রেশন সেম। তাহলে তোমার দুইটা কনসেন্ট্রেশন আসলো, তো একটা ছোট কনসেন্ট্রেশন, একটা বড় কনসেন্ট্রেশন, তুমি কোনটা নিবা? এটা কি শিখেছো? শিখেছিলাম।
হ্যাঁ, বা কি ডাইলুট করে করতে হয় ওটা তোমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে না? জি ম্যাম। ওকে, সো ডাইলুট যদি আমি করি, দেখো যখন আমার ডাইলুট করলে কি হবে, আইদার আমার এই যে ক্রসটা ছিল ওখান থেকে এটা নেমে যাবে, অথবা ওই ওখানেই থাকবে, তাই না? এটা এটা শিখেছো নাকি? এভাবে করে শিখেছো? না ম্যাম এভাবে না। তাহলে কিভাবে একটু বলো তো। ভালো হয়। হ্যাঁ, না একটু বলো তো আমাকে যে ওই এক্সপেরিমেন্টে কি শেখানো হয়েছে, তাহলে আমার জন্য একটু ক্লিয়ার হতো। ম্যাম বলছিল যে ডাইলুট করার পর যদি আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ে তাহলে হুম। বলছিল যে বাম পাশের পয়েন্টটা, আর যদি কমে তাহলে ডান পাশের পয়েন্টটা, এইটুকুই খালি। বেড়ে গেলে বাম পাশেরটা আর কমে গেলে ডান পাশেরটা। আহ না, মনে হয় এটা উল্টিয়ে ফেলেছো তুমি। দেখো কারণটা কি, তোমার যদি এখানে কনসেন্ট্রেশন অনেক হাই, সে এটা কত হবে, 4 করে তো 84, 88, 92, 92%, আর এখানে কত হবে 44, 48, সে 50%, ঠিক আছে? এখন তোমার 50% একটা ইথানল ওয়াটার সলিউশন আছে, আর একটা 92% ইথানল ওয়াটার সলিউশন আছে। এখানে তুমি 2 ড্রপ ওয়াটার অ্যাড করলা, এখানেও 2 ড্রপ ওয়াটার অ্যাড করলা, যে ইফেক্টটা পড়বে, কনসেন্ট্রেশন কমবে, কার কমবে বেশি বলো তো? কার কনসেন্ট্রেশনে ইফেক্টটা, সে 1 ml ওয়াটার আমি অ্যাড করলাম, কার উপরে কনসেন্ট্রেশনের ডিক্রিজটা, ইফেক্টটা কার জন্য বেশি হবে? ইথানল। হ্যাঁ, কোনটা? এটা আমার সলিউশন 1, এটা হচ্ছে আমার সলিউশন 2। একটা 50% সলিউশন এই যে এটা, আরেকটা হচ্ছে 92% সলিউশন এটা। এখন আমি যদি 1 ml ওয়াটার অ্যাড করি এই দুইটা সলিউশনের ভেতরে, এখানেও আমি 1 ml অ্যাড করলাম, এখানেও 1 ml অ্যাড করলাম, এখন আমাকে বলো যে কনসেন্ট্রেশনের ইফেক্টটা কার উপরে বেশি হবে? 92 ml, কোনটা? 92% এটা। নো, it's a pure engineering question. তোমার এখানে 50 ml ইথানল আছে, 50 ml ওয়াটার আছে, রাইট? 50% যেহেতু, এখানে 92 ml ইথানল আছে, 8 ml ওয়াটার আছে, তো তোমার 8 ml এর সঙ্গে 2 ml 1 ml অ্যাড হইলো, তার মানে 92 প্লাস 9, আর এখানে 50 ml এর সঙ্গে তোমার 1 ml অ্যাড হইলো, তার মানে 50 প্লাস 51। এবার আমাকে বলো ডাইলুশনটা কার জন্য বেশি হবে, পার্সেন্টেজ কার জন্য বেশি হবে? এটা ওয়াটার, এটা ওয়াটার, এটা আমার 92 এর উপরে 9 এর ইফেক্টটা বেশি, নাকি 50 এর উপরে 51 এর ইফেক্টটা বেশি? এখানে যে ডাইলুটেড হচ্ছে এটা তুমি বুঝতে পারবা, এখানে ডাইলুটেড হচ্ছে সেটা তুমি বুঝতেই পারবা না, বিকজ ইথানলের কনসেন্ট্রেশন অনেক হাই। বুঝতেছো? বুঝাইতে পারছি না বুঝাইতে পারি নাই? আচ্ছা দেখো, আমার এখানে একটা সলিউশন আছে, সলিউশনের ভেতরে most of the part is ethanol, okay, very few part is water. Now I have added very small amount of water to this solution. তো এই যে আমার হিউজ অ্যামাউন্টের ইথানল অলরেডি আছে, অল্প একটু ওয়াটার যদি আসে সে কি ওকে এফেক্ট করবে বেশি? ও টের পাবে যে আমার মধ্যে 1 ml ওয়াটার ঢুকছে? 92%, 96% যদি আমার ইথানল থাকে, তার মধ্যে আমি 1 ml ওয়াটার দিলাম, সে টের পাবে? তার গায়ে লাগবে এটা? লাগবে না। কিন্তু ধরো আমার কাছে একটা সলিউশন আছে যার মধ্যে 50% ইথানল আর 50% ওয়াটার, তখন আমি আরো একটু ওয়াটার দিয়ে দিলাম, তখন কি ইথানলের একটু গায়ে লাগবে যে আরে অলরেডি তো 50% ছিল, আরো ওয়াটার আমার মধ্যে দিয়ে দিলাম, আমি তো কমে গেলাম? এরকম একটা ব্যাপার হবে, রাইট? এখানেও ঠিক একই ব্যাপার ঘটে, যখন তোমার স্যাম্পলের কনসেন্ট্রেশন অনেক হাই, তুমি 1 ml ওয়াটার অ্যাড করলা, বা ধরো 2 or 3 ড্রপস, তার বেশি না, খুব কম অ্যামাউন্টের ওয়াটার অ্যাড করতে হয়, করে আবার তোমার এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা দেখতে হয়। তো তখন যদি তোমার ইনিশিয়াল স্যাম্পল যেটা নিয়ে তুমি কাজ করছো, ওটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি
সমান, সরি, ওটার ক্ষেত্রে যদি আমি ওয়াটার অ্যাড করি তাহলে কিন্তু আমার এই ইন্ডেক্সটা কমবে না, ওই জায়গাতেই বসে থাকবে। বুঝে গেছে? ওর তখন এই ব্যালেন্সটা কোনো ইফেক্টই পড়বে না ওর উপরে, ও যেরকম ছিল ওরকমই থাকবে, বিকজ ওয়াটার অ্যাড করার কারণে তোমার কনসেন্ট্রেশনটা খুব একটা এদিক ওদিক হয়নি। ওকে, সো এই যে ব্যালেন্সটা আমার সরবে না, ও ওই কাছাকাছি থাকবে, ওখানেই থাকবে বলতে পারো। কিন্তু যদি আমার 50% হয়, ওর মধ্যে আমি আরো ওয়াটার দিলাম, তখন এই ব্যালেন্সটা কি হবে বলতো? ওর কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তখন ইথানলের কনসেন্ট্রেশনটা এখানে কমে যাচ্ছে, তাই না? তো তখন এই ব্যালেন্সটা নিচে নেমে আসবে। ঠিক আছে? তো তুমি যদি ওয়াটার অ্যাড করো, ডাইলুট করো, খুব অল্প পরিমাণ দিতে হয়, অনেক হিউজ না যে তুমি চাইলা 1 বোতল ওয়াটার ওর মধ্যে ফেলায় দিলা, স্যাম্পলের মধ্যে ফেলায় দিয়া আবার ডাইলুট করতেছো, অবভিয়াসলি তখন তোমার এই ইয়াটা নেমে আসবে, ব্যালেন্সটা নেমে আসবে। এই জন্য অল্প ওয়াটার অ্যাড করতে হয়, করে দেখতে হয় যে কনসেন্ট্রেশনের চেঞ্জটা কিরকম। হাই কনসেন্ট্রেশনের ইথানল হলে চেঞ্জটা বোঝা যায় না, ওর গায়ে লাগে না। লো কনসেন্ট্রেশনের ইথানল হলে তখন ওর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা নিচের দিকে নেমে আসে। ঠিক আছে, তখন তোমার মনে হবে যে এখানে ছিল সলিউশনটা, এখন আসলে এখানে চলে এসেছে। ওকে, সো তুমি যদি ডাইলুট করো এরকম কন্ডিশনে যে 1.362 পেলা, তখন কি হবে, তোমার কনসেন্ট্রেশন ডাইলুট করার পরে ওটা যদি নেমে আসে, ব্যালেন্সটা নেমে গেল, তখন তুমি বুঝলা যে তোমার ইনিশিয়াল স্যাম্পলের কনসেন্ট্রেশন আসলে লোয়ার সাইডেরটা ছিল। ঠিক আছে, আর যদি তোমার কোনো চেঞ্জ না আসে, ইফেক্ট না পড়ে, তাহলে তুমি বুঝে গেলা যে এটা এতটাই হাইলি কনসেন্ট্রেটেড যে ওর উপরে ওই হালকা 1 ml 2 ml ওয়াটারের কোনো ইফেক্ট নাই। বুঝতে পারছো? তো এইভাবে করে যখন আমরা ওই 3.6 এর উপরে উঠে যাই, এই পোর্শনটার জন্য আমাদেরকে ওই মেথডটা ফলো করতে হয়, এবং এভাবে করে আমাদেরকে বুঝতে হয় যে আমার পার্সেন্টটা কত বেশি এফেক্টেড হচ্ছে, বা ওর দ্বারা কত বেশি সে ডাইলুটেড হয়ে গেল। ডাইলুশনের মাত্রা বেড়ে গেলে তখন ওই ব্যালেন্সটা নেমে আসে, এবং আমি বুঝতে পারি যে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আসলে লোয়ার সাইডে ছিল, আর কনসেন্ট্রেশনটা লোয়ার সাইডে ছিল। আর যখন সে কোনো টেরই পাবে না যে আরে কিসের কি, আমি 96% 94% এর একটা সলিউশন, আমার মধ্যে আবার 1 ml ওয়াটার অ্যাড করেছে, এটা কোনো ব্যাপার হইলো আমার জন্য, তখন তুমি বুঝে গেলে যে আচ্ছা আমার ইনিশিয়াল স্যাম্পলটা আসলে হায়ার কনসেন্ট্রেশনের ছিল। ঠিক আছে, বোঝা গেছে? তো না বুঝলে জিজ্ঞাসা করো। ওকে, তো এটাই শেষ হইলো তোমাদের মোটামুটি এক্সপেরিমেন্টাল পার্ট। বলো, কেউ কিছু বলবা? এটা হচ্ছে এমনি জাস্ট দুটো ছবি দিয়েছি আমি, দেখো ম্যাস ট্রান্সফার ল্যাবের এখন বর্তমান অবস্থা এরকম। ফার্স্ট এর ছবিটা হচ্ছে আমি, হ্যালো আছো, আমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, জি হ্যাঁ শুনতে পাচ্ছ? ওকে, প্রথম ছবিটা হচ্ছে আমি ম্যাস ট্রান্সফার ল্যাবের এন্ট্রান্স থেকে তুলেছি। ঠিক আছে, দেখো এটা দুই পাশেই ভেঙে ফেলা হয়েছে, কোনো এক্সপেরিমেন্টাল সেটআপ জায়গা মতন নেই, সবগুলাকে হচ্ছে ফিমেল ল্যাব অথবা হচ্ছে তোমার ইউনিট অপারেশন ল্যাবে ট্রান্সফার করা হয়েছে। আর এই ডিস্টিলেশন কলমটা যেহেতু অনেক বড় এবং ভারী, ওটাকে জাস্ট ড্র্যাগ করে এই ভেতর দিকে পেছনে একদম নিয়ে দেয়ালের সাথে লাগিয়ে রাখা হয়েছে আর কি, দেয়ালের পাশে ডাম্প করা হয়েছে। আর এই নিচের ছবিটা হচ্ছে আমি ম্যাস ট্রান্সফার ল্যাবের পেছন থেকে তুলেছি, এই কলামের পেছনে হচ্ছে এন্ট্রান্স। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি যে অবস্থা যখন আমি এক্সপেরিমেন্টটা রান করার চেষ্টা করেছি, কিন্তু আমি পারি নাই, বিকজ সব কিছু দেখো ইভেন ইলেকট্রিকের সুইচ গুলো পর্যন্ত খুলে ফেলা হয়েছে, লাইটিংটাও ভেতরে প্রপার ছিল না, যার জন্য ভিডিও গুলো অত ভালো আসে নাই। আচ্ছা, গেল এক্সপেরিমেন্টাল পার্ট। আর এটা হচ্ছে, ছবিটা তোমরা দেখেছো যে আমার যেহেতু টোটাল রিফ্লাক্স XD যদি আমি জানি, জাস্ট আমি কি করব, XD এর ইকুইলিব্রিয়াম YD হচ্ছে এটা, তার সাথে পরের স্টেজের আবার X হবে আমার এটা, তার ইকুইলিব্রিয়াম Y হবে এটা, এভাবে করে করে আমরা কি করি না স্টেজ ড্র করি, স্টেজ ড্র করে আমার থিওরিটিক্যাল স্টেজ আসে, তাই তো? এখানে হচ্ছে আমার XP এটা হলে এটা হবে এত পার্সেন্ট, কত হবে এটা, এটা টোটালটা যদি আমি ধরি মেবি 4/5 এই পোর্শনটা, ওরকম ভাবে তোমাদেরকে তাহলে কয়টা হলো 1 2 3 4 4 4 প্লাস 4/5 টোটাল স্টেজ। ঠিক আছে, তো এটা হবে তোমার থিওরিটিক্যাল স্টেজ, আর এক্সপেরিমেন্টাল স্টেজ হচ্ছে তোমার 8টা, 7 প্লাস হচ্ছে 1। ওকে, এটা রিবয়লার, পার্শিয়াল রিবয়লার, এটা হচ্ছে
সিফট রেট শুরু টোটাল হচ্ছে 8টা, তাহলে প্লেট এফিসিয়েন্সি যেটা হবে তোমার সেটা হচ্ছে যে 4 পয়েন্ট সামথিং ডিভাইডেড বাই 8 ইন্টু 100%। ঠিক আছে, এই স্টেজগুলো তোমরা যেভাবে আঁকবা ওভাবে করে আসবে। ওকে, সো এটা হচ্ছে তোমার প্লেট এফিসিয়েন্সির জন্য এরকম একটা ডায়াগ্রাম লাগবে। এটা ডেটা তোমরা ওয়াংকেটে পেয়ে যাবে, এক্স ওয়াই ডেটা। ফিগার হবে তোমার দুইটা, একটা হচ্ছে লগ লগ প্লট যেখানে তুমি উইপিং কোনটা আর ফ্লাডিং কোনটা দেখাবা, এটার পাশে উইপিং আর এটার পাশে ফ্লাডিং, ওটা থিওরিটিক্যালি দেখাই দিবা। আর আরেকটা হচ্ছে যে এক্স ওয়াই কার্ভের মধ্যে স্টেজ আঁকবা। ঠিক আছে, আর এটা হলো তোমাদের অবজার্ভ ডেটা। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এক্সপেরিমেন্ট। এখানে দেখো এটা 1.360 হবে, আসলে একটা পয়েন্ট বাদ পড়ে গেছে, এটা হচ্ছে 13.0 হবে। তো কনসিস্টেন্সি আর কি ডেটার। তো এটা হচ্ছে তোমাদের অবজার্ভ ডেটা, এই ডেটা নিয়ে তোমরা রিপোর্ট লিখবা। ওকে, এখন বলো যে কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। বলো। এফিসিয়েন্সি ক্যালকুলেশনের মধ্যে আমার পার্শিয়াল রিবয়লার ওটাকে কি স্টেজ কাউন্ট করা হয়? হ্যাঁ, পার্শিয়াল রিবয়লার আমরা তো মানে বইয়ে একটা পড়ছি, স্টেজ। বইয়ে তো ছিল, পার্শিয়াল হলে না, পার্শিয়াল হলে তোমার একটা বইয়ে স্টেজ তো হবে। হ্যাঁ বলো, বইয়ে কি কি পড়েছো? বইয়ে তো লেখা ছিল আর কি, মানে মানে আমরা যখন কলাম ফুল এফিসিয়েন্সি ডিটারমাইন করব তখন পার্শিয়াল রিবয়লার বা পার্শিয়াল কন্ডেন্সারকে স্টেজ হিসেবে ওইখানে মানে লাগবে না, এমনি তো স্টেজ হিসেবে নিবই, কিন্তু এফিসিয়েন্সি ক্যালকুলেট করার সময় ওইটাকে ইনক্লুড করব না আর কি। সেটা তো বলতে পারবো না বইয়ে কি করেছো, আমরা এক্সপেরিমেন্টে এভাবেই করাই সবসময় 8টা স্টেজ ধরে। যে তোমার পার্শিয়াল যদি কন্ডেন্সার যদি আমার পার্শিয়াল হতো তাহলে তোমার 9টা স্টেজ হয়ে যেত, বিকজ ওখানেও আমার সেপারেশন হচ্ছে। তুমি চিন্তা করো যে তুমি যখন করে দিই, তোমার যে ফিড ট্যাঙ্কটা আছে তাই না, ওখানে আমার একটা লিকুইড আছে আর ওখান থেকে ভ্যাপার হচ্ছে। তো আমার এখানে তো হচ্ছে একটা সেপারেশন হচ্ছে না, সেপারেশন হচ্ছে বা ম্যাস ট্রান্সফার হচ্ছে, যেখানেই ম্যাস ট্রান্সফার সেটাই একটা স্টেজ, বুঝছো? তো আমি যখন প্লেট এফিসিয়েন্সি ক্যালকুলেট করব স্টেজ নিতে হবে আমাদের, এটাতে আমরা ওভাবে করেই নেই, আমি বইয়ের কথা বলতে পারবো না। কিন্তু যখনই তোমার এরকম একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন হবে, যেখানেই হোক, তোমার কন্ডেন্সার হোক আর রিবয়লারই হোক, এখানে যদি আমার কন্ডেন্সারটা পার্শিয়াল হতো টোটাল না হয়ে, তাহলে এই কন্ডেন্সারকেও আমাকে একটা স্টেজ ধরতে হতো, বিকজ ওখানেও আমার সেপারেশন হতো, একটা ইকুইলিব্রিয়াম থাকতো ভ্যাপর এবং লিকুইডের মধ্যে। যেখানেই ভ্যাপর লিকুইডের ইকুইলিব্রিয়াম থাকবে সেখানেই হচ্ছে তোমাকে ওটা একটা স্টেজ ধরতে হবে। ঠিক আছে, এটা কোথায় পড়েছো, ওয়াংকেটে পড়েছো? আমরা আসলে প্লেট এফিসিয়েন্সি বের করি তো, ওভারঅল প্লেট এফিসিয়েন্সি বলে আসলে এটাকে, ওভারঅল প্লেট এফিসিয়েন্সি। তো ওইটাকেও তখন তোমার একটা স্টেজ হিসাবে ধরতে হবে। ওকে, থিওরিতে তাহলে অন্য কোনো লিমিটেশন আছে, আমি যদিও থিওরি পড়াচ্ছি না জন্য বুঝতে পারছি না, কিন্তু এখানে হচ্ছে আমাদেরকে এটা একটা স্টেজ হিসাবে ধরতে হবে, যেটাই একটা স্টেজ হিসাবে ধরবা সেটাকে তোমার কাউন্ট করতে হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? 4টা বেজে গেছে, তাহলে আমরা ইয়াতে যাব।